ঠিক আছে, ঠিক আছে বাবু, অনেক ধন্যবাদ। আপনাদের সকলকে বৈঠকের এই নান্দনিক কর্মযজ্ঞে প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনাদের সকলকে যদি জিজ্ঞেস করি আপনারা কেন এই ক্লাসে যুক্ত হলেন, তাহলে কেউ বলবেন মাগনা পেয়েছি, ফ্রি পেয়েছি, একটু দেখি যাচাই করে। এরকম কোনো চিন্তা এরকম হওয়া উচিত না। আপনার জীবনের মহামূল্যবান 2 ঘন্টা সময় এখানে দিচ্ছেন, আর এটাকে ফ্রি ভাববেন, এই চিন্তাটা মাথা থেকে ফেলে দেওয়া উচিত। পৃথিবীতে সময়ের চেয়ে মূল্যবান আর কিচ্ছু নেই। তো আপনার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 ঘন্টা দিচ্ছেন, এটা ফ্রি না। অতএব আপনি এখানে বিনিয়োগ করছেন সবচেয়ে মহামূল্যবান সময়। তো সেই সময়টুকু যেন নষ্ট না হয়, শেষ না হয়ে যায়, সেটা আমরা সকলেই মাথায় রাখবো। শুধু আন্তরিকতা থাকলে আশা করি সময়টুকু নষ্ট হবে না। আরেকটা যদি প্রশ্ন করে, আসার কারণ কি, আপনারা কি উদ্দেশ্যে কেন এসেছেন, তাহলে খোঁজ নিলে দেখা যাবে সকলের মধ্যে একটা পাগলামি ছিল। সেটা হয়তো সাম্প্রতিক পাগলামি, কারোর হয়তো 20 বছর পুষে রাখা পাগলামি। নানানভাবে এই পাগলামিটা ছিল যে আপনি একজন আবৃত্তি শিল্পী হবেন, আপনি একজন অনুষ্ঠান উপস্থাপক হবেন, আপনি একজন সংবাদ উপস্থাপক হবেন, রেডিও জকি হবেন, ভালো বক্তা হবেন, ভালো শিক্ষক হবেন। আপনার এরকম কোনো না কোনো ভালো একটা ইতিবাচক স্বপ্ন, সৃজন স্বপ্ন ছিল, যে স্বপ্ন পাগলামি হয়ে আপনার ভেতরে বসবাস করছিল। তো ওই পাগলটার সাথে আমাদের সার্কুলারের পাগলামি মিলে গেছে। এই পাগলে পাগলে এক জায়গায় হওয়াতে আপনারা সকলে, আপনারা যারা এখানে এসেছেন, তাদেরকে আমি নির্দ্বিধায় বলতে পারি আপনারা আসলে বাস্তুত পাগল মানুষ। আপনারা পাগলামির অত্যাচারে এখানে এসেছেন। তো পাগলটাকে আমি স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা জানাই। পাগল ছাড়া দুনিয়া চলে না। সভ্যতা নির্মাণ এবং বিনির্মাণে সবসময় পাগলরাই অবদান রেখেছে। আমরা তথাকথিত অর্থে যাদেরকে সুস্থ বলি, সেটা হচ্ছে ভালোভাবে লেখাপড়া করবে, এসএসসি পাস, এইচএসসি পাস, অনার্স, মাস্টার্স। তারপরে আমাদের দেশের প্রেক্ষাপটে সর্বোচ্চ সুস্থ হচ্ছে বিসিএস ক্যাডার, সর্বোচ্চ ভালো সফল। এইটা মিস হলেও অন্তত ব্যাংক আসে। আমরা এইটাকে আপাতত সুস্থতা বলি। এর বাইরে একজন মাস্টার্স পাশ করে যদি বলে কবি হবেও, আর কিছু হবে না, তাহলে বোঝেন কি অবস্থা। আপনি বাসায় বলে দেখেন যে আমার মাস্টার্স শেষ, আমি অন্য কিছু হব না, আমি কবি হব, আমি আর্টিস্ট হব, হ্যাঁ আমি আবৃত্তি শিল্পী হব, আমি সঙ্গীত শিল্পী হব। এটা বলে দেখেন, খবর আছে আপনার। হ্যাঁ, তার মানে এইটা পাগলামি। তো এই পাগলামিটা যাদের মধ্যে চূড়ান্ত ছিল, শক্তিশালী পাগলামি, তারা ঠিক টাইমে যুক্ত হয়ে ঠিকঠাক নিয়ম মেনে ক্লাসে বসে গেছেন। এই পাগলামিটা যাদের একটু কম, তারা একটু এখনো হেলে দুলে ঘুরে বেড়াচ্ছেন এবং ভাবছেন যে কি হবে, দেখা যাক, যদি হয় তো হোক। লটারি বেঁধে গেলে 25 লাখ, না বাদলে তো 20 টাকা লস, এর বেশি না। মানে না বাদলে তো একটু সময় গেল, তাছাড়া আর কিছু না, এরকম অনেকে ভাবছেন হয়তো। কিন্তু না, এই ভাবনাটাই উচিত। তো তাহলে আমি সুস্থ কাকে বলছি আর পাগল কাকে বলছি? আমাদের সাধারণ প্রেক্ষাপটে এই সময় না, সারা সব সময়, সভ্যতার শুরু থেকে এখন অব্দি, হ্যাঁ, সভ্যতার শুরু থেকে এখন অব্দি ঘটনা একটাই, যারা তাদের অর্থনৈতিক জীবনটাকে সমৃদ্ধ করতে পারছে, তারপরে সামাজিক ভাবে সে সম্মানের সাথে চলে ফিরে বেড়াচ্ছে, এটাকেই সুস্থতা। সক্রেটিসের সময় সক্রেটিসকে সুস্থ বলা হয়নি, প্লেটোকে বলা হয়নি, আইনস্টাইনকে বলা হয়নি, লালনকে বলা হয়নি, কাজী নজরুলকে বলা হয়নি, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরকেও বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে জমিদারির দায়িত্ব দেওয়া হয়, সব সব সেখানে লস হয়। উনি নৈশ বিদ্যালয় ফ্রি শুরু করে দেন। উনি বাংলাদেশে একটা জায়গায় একটা অঞ্চলে দায়িত্ব দিলে সমস্ত খাজনা মাফ করে দেন। মানে তার মানে কি, পাগলামি ছিল। তার পূর্বপুরুষ সকলেই সম্পদ বাড়িয়েছেন আর রবীন্দ্রনাথ কমিয়েছেন। হাসন রাজা জমিদারের ছেলে, কর্তৃক সূত্রে জমিদারিত্ব পেলেন, সমস্ত সম্পদ বিলিয়ে দিয়ে একতারা হাতে নিয়ে গান করতে বের হয়ে গেল। তো বাংলাদেশের ইতিহাসে কত কত জমিদার আছে, হাজার হাজার। তো হাসন রাজা সারা জীবনের জমিদার, সেটা পাগলামির জন্য। তার মধ্যে আলাদা পাগল ছিল। তো আপনাদের যে পাগলটা এখানে নিয়ে এসছে, আমি সেই পাগলটার প্রতি আরো একবার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। এই পাগলটা পুষে রাখা প্রয়োজন, ওকে ভালোবাসা প্রয়োজন। এই পাগলটা আসলে আপনার স্বপ্ন। এই পাগলটা হচ্ছে আপনার ভেতরের আগুন, যে আপনাকে, এখন আপনি ঘুমোতে পারতেন, এখন আপনি খেলতে পারতেন, এখন আপনি স্টার বাংলা জি সিরিজ সিনেমা দেখতে পারতেন, এই কি বলে, হিরো আলমের ভিডিও দেখে সময় কাটাতে পারতেন, নাটক দেখতে পারতেন, তাই না, মিউজিক ভিডিও দেখতে পারতেন। আপনাদের হাতে কত সুযোগ ছিল। এই শুক্রবারের ছুটির দিনে গা এলিয়ে দিয়ে আপনি সুন্দর টেলিভিশনের পর্দায় চোখ রাখতে পারতেন, কত সুযোগ ছিল। সেই রকম আরাম আয়েশকে বাদ দিয়ে আপনার পাগলামির অত্যাচারে আপনি এখানে যুক্ত হচ্ছেন।
সেই যে পাগলটা, সেই যে আগুনটা, সেই স্বপ্নটার প্রতি আপনার এই যে আহ, মোহ, এটাকে আরো গভীর ভাবে ভালোবাসা প্রয়োজন। তো বলা হয়ে থাকে মানুষ তার স্বপ্নের সমান বড়। এই কথাটা কিন্তু শুধু কথার কথা না, একেবারেই বাস্তব কথা। মানুষ তার সত্যিকার অর্থেই স্বপ্নের সমান বড়। কিন্তু সেই স্বপ্ন দেখলাম, তারপরে ঘুমিয়ে গেলাম, এইটা কি আসলে স্বপ্ন? পরের দিন আর মনে থাকলো না। হ্যাঁ, তো এপিজে আবুল কালাম বলেছে, স্বপ্ন যেটা, স্বপ্ন সেটা যেটা আপনাকে ঘুমোতে দেয়, সেটা স্বপ্ন। আর ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখেন সেটি হচ্ছে দুঃস্বপ্ন, তাই না? ঘুমিয়ে আমরা কিভাবে দেখি, ধরেন সারাদিন ভেবেছেন আপনি যে অফিসে চাকরি করেন, পাশের ডেস্কে যে বসে এই লোকটার সাথে আপনার পটে না, মেলে না। মনে মনে ভাবেন, ওরে যদি চিপায় ফেলে একটু সাইজ করতে পারতাম, একটু যদি বানাইতে পারতাম, কি শান্তি লাগতো। কিন্তু পারেন না, নানান ভাবেই পারেন না। এই ভাবতে ভাবতে রাতের বেলা ঘুমালেন, ঘুমানোর পরে দেখলেন যে আপনি ওরে দৌড়ানি দিচ্ছেন, দাবড়াচ্ছেন দাবড়াচ্ছেন দাবড়াচ্ছেন, দাবড়াতে দাবড়াতে 1 কিলোমিটার পরে গিয়ে ওই লোক থামলো, থামার পরে কোমর থেকে একটা ছুরি বের করলো, ছুরি বের করে উল্টা আপনার কোমরে, আপনার পেটে দিল ঢুকায়। এরপর আপনি ঘুম থেকে আচমকা একেবারে বিছানার উপর দাঁড়ায় গিয়ে পেটের উপর হাত রাখছেন, ছুরি কই গেল, ছুরি কই গেল, ছুরি কই গেল। তারপরে উঠে আপনি পানি খাচ্ছেন। এটা দুঃস্বপ্ন, স্বপ্ন না। এটা একেবারেই দুঃস্বপ্ন। কারণ সারাদিন আমরা যা দেখি ঘুমের ঘরে সেটা আবার ফিরে এসে ওই রকম ভাবেই ভেবেছিলাম আপনি। আপনি কিন্তু এই মানুষটাকে এইভাবেই ভেবেছিলেন যে আমি তো আসলে তাকে মারতে পারি, কিন্তু মারতে গেলে সেও তো মারবে। এটাই ভেবেছিলেন আপনি, ওই দৃশ্যটাই সিনেমার মতো ঘুমাতে গিয়ে দেখেছেন। এটা দুঃস্বপ্ন। স্বপ্ন বাস্তবতা যে আমার এই ডায়াসের পাশে, ডায়াসের এই বন্ধুকে আমি কাটার আঘাত দেবো না, ফুলের আঘাত দিয়ে সংশোধন করবো, ভালোবেসে সংশোধন করবো। ও যত আমার কাছে ক্ষিপ্র হবে আমি তত নরম হব। একদিন ও আপনার কাছে এত অনুতপ্ত হবে, এত অনুতপ্ত হবে, আপনি কল্পনা করতে পারবেন না। পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষকেও আপনি একটা না 1 মাস 2 মাস এভাবে ফুলের আঘাত দেন, কাটার আঘাত না দিয়ে কাটার আঘাতের বিনিময়ে ফুলের আঘাত দেন, মানুষ দেখবেন বদলে যেতে। আপনার ওই লোকটা আপনাকে ক্ষতি করতে চাইলে আপনার মানসিক প্রশান্তি থাকবে, আপনার ভালো লাগা থাকবে। সুতরাং আপনাদের স্বপ্নটার প্রতি সৎ ব্যবহার, সদ্য ব্যবহার করা দরকার। তো আপনি যে স্বপ্নটা, যে আগুনটার জন্য এসেছেন, তার সাথে একটা নিবিড় বন্ধন তৈরি হওয়া দরকার, ভালোবাসা তৈরি হওয়া। যেমন একটি বৃক্ষ রোপণ করলে ওটি কিন্তু স্বয়ংক্রিয়ভাবে 2 4 5 বছর পরে ফল দেবে না। ওকে দীর্ঘমেয়াদে বর্ষাকালে জল সরাতে হবে, খরা মৌসুমে ওর গোড়ায় জল দিতে হবে, যানবাহনে ভেঙে ফেলছে কিনা সেটা নিশ্চিত করতে হবে, সার দিতে হবে, ছাগল গরুতে খাচ্ছে কিনা সেটা দেখতে হবে। এই সমস্ত কিছু নিশ্চিত করবার পরে একসময় সে ফল বা অর্থ দেবে, তার আগ পর্যন্ত দেবে না। আপনার স্বপ্নটাও তাই, আজকেই দেখলেন কালকেই ফল দেবে না। ওকে নিরলস ভাবে চর্চায় রাখতে হবে। একটি ছোট্ট বাচ্চা 1 বছর পরে এমনি এমনি হাঁটতে শেখে না। আপনার একটি স্বপ্ন আজকে জন্ম হলো মানে মাত্র ভূমিষ্ঠ হলো, ও তো কালকে হাঁটতে পারবে না। ও 6 মাস 8 মাস বয়স যখন হবে, সে তখন হামাগুড়ি দিতে দিতে একদিন হঠাৎ দাঁড়ানোর চেষ্টা করবে। দাঁড়ানোর চেষ্টা করলে থপ করে পড়ে যাবে, পড়ে গিয়ে থুতনিতে ব্যথা পাবে, হাউমাউ করে কান্নাকাটি করবে। এই কান্নাকাটির মধ্য দিয়ে আবার দাঁড়াবে, ও থামবে না। এইটা স্বপ্ন। এইভাবে দাঁতে ব্যথা পাবে, ঠোঁট কাটবে। তারপরে 1 1.5 বছর পরে বাচ্চাটা হাঁটা কেন, দৌড়াতে পারে। আমাদের স্বপ্নগুলো ওরকম। ও কষ্ট পাবে, হ্যাঁ, কারণ পৃথিবীর কোনো কিছুই সহজ না। ওই হাঁটা চলা খাওয়া কোনো কিছুই সহজ না। আপনাদের যদি বলি পৃথিবীর সবচেয়ে সহজ কি, তাহলে প্রত্যেককে যেটা ভালো লাগে সেইটা বলবেন। কেউ বলবেন ঘুম সহজ, কেউ বলবেন হাজির বিরিয়ানি খাওয়া সহজ, কেউ বলবেন বেশি কথা বলা সহজ, কেউ বলবেন মিথ্যা কথা বলা সহজ, কেউ বলবেন জি জি সিরিজ সিনেমা দেখা সহজ, কেউ বলবেন মোবাইলের রিলস দেখা সহজ, যার যেটা ভালো লাগে। কিন্তু আপনাকে সব কাজ বাদ দিয়ে যার যেটা ভালো লাগে ওইটা যদি বলা হয় যে 3 দিন আপনি ওই কাজই করবেন, দেখবেন কঠিন হয়ে গেছে, খুব কঠিন হয়ে গেছে। হ্যাঁ, বস্তুত কিছুই সহজ নহে, আনন্দ সহজ নহে, বেদনা সহজ নহে, বিরহ সহজ নহে, মিলন সহজ নহে। কি তবে সহজ? কিছুই সহজ নহে যদি, নদী কি সহজ, নারী কি সহজ, নাকি সহজ কঠিন? সহজ কঠিন ভেবে কঠিনের ভালোবাসিলাম, প্রহরে প্রহরে জাগি, দেখি নিত্য কঠিনের মুখ চলে চারিপাশে। কেহ দূরে যায়, কেহ কাছে আসে, কেহ করে ঘৃণা,
কেহ ভালোবাসে। ভালোবাসা কি সহজ নাকি ঘৃণা? জীবন সহজ নহে, মরণ সহজ কিনা আমরা জানি না। হয়তো সহজ কাছে আসা, তাই কাছে আসি। হয়তো সহজ ভালোবাসা, তাই ভালোবাসি। যখন সহজে কিছু পাই ভাবি সহজ ছিল পাওয়া। যখন হারাই ভাবি হায়, এত সহজে চলে যাওয়া শিখেছে মানুষ। তারপরে দূরে বসে সহজের সাথে কঠিনের যখন বিষাই, দেখি জীবনে বিষায় নীল নৈসর্গের বিষে। বিষ কি সহজ নাকি অমৃত? সহজ আনন্দ ছিল কিসে মনেও পড়ে না। জীবনের দেনা শুধু বাড়ে চক্রবৃদ্ধি হারে, শুধিতে পারি না ঋণ। বুঝি সহজে ছিল না রাত্রি, ছিল না সহজ কোনো দিন, ছিল না সহজ কোনো দিন। সহজে এরকম না, খেয়াল করেন কবিতার মতো। আমরা যখন এসএসসি পাস করেছিলাম ভেবেছিলাম এই এইচএসসি ইন্টারমিডিয়েট সহজ। মনে আছে আপনাদের সকলে যারা ইন্টার পার হয়েছে? ইন্টার এসে দেখেন আরো কঠিন, মাত্র 2 বছর এক গাদা পড়াশোনা। ইন্টার যখন পড়েন সকলের কাছে গল্প শুনেছেন অনার্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেলে খালি ঘুরে বেড়াবো, পড়াশোনা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার এই মোহ কাটতে না কাটতেই 1.5 মাসের মাথায় শিক্ষকরা ইনকোর্স পরীক্ষার ডেট, ইনকোর্স অ্যাসাইনমেন্ট। তারপরে ভাবলেন কি, এতদিন যে শুনলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সহজ, তারপরে ভেবেছিলেন এই পড়াশোনা জঞ্জাল গেলে মনে হয় একটু 9টা 5টার মধ্যে আবদ্ধ হয়ে জীবন শান্তি হবে। চাকরি নিয়ে দেখলেন আরো প্যাঁচ লেগে গেছে। এরপরে বিয়ে, বাচ্চা কাচ্চা, জীবন যত গেছে ততই ভেবেছেন সহজ। জীবন সহজ হয় না, সহজ করে নিতে হয়, সহজ বানিয়ে নিতে হয়। এটা হচ্ছে জীবন। এত কথার মানে হচ্ছে আপনারা যে স্বপ্নটা নিয়ে এখানে এসেছেন সেটাকেও হয়তো সকলেই সহজ ভেবেছেন। আমি সেটার সাথে দ্বিমত না, সহজ। কিন্তু কঠিনের মুখোমুখি হওয়ার সৎ সাহস হলেই কেবল সহজ হয়ে উঠবে। যদি 3 মাস 6 মাস 1 বছর আপনি ভালো উচ্চারণ করার চেষ্টা না করেন, তাহলে সেটা সহজ হবে কিভাবে? যে কারণেই বলা হয় প্রশিক্ষণ যত কঠিন, যুদ্ধ তত সহজ হয়ে ওঠে। তো আপনার আবৃত্তি, আপনার সংবাদ পড়া, আপনার অনুষ্ঠান উপস্থাপনা করা, আপনার ওয়াজি হওয়া, আপনার ভালো বক্তা হওয়া, ভালো বিতার্কিক হওয়া সত্যিই সহজ। কিন্তু কঠিনের মুখোমুখি হওয়ার সৎ সাহস থাকতে হবে, তাহলেই হবে। তো আপনি যে পাগলামিতে এসেছেন, পাগলামিটা ওই যে স্বপ্নটার জন্য এসেছেন, সেই স্বপ্নটার সাথে আপনার দৃঢ় প্রত্যয় হতে হবে। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। যদি স্বপ্নটা এরকম হয় এবং সেই স্বপ্নটা হচ্ছে ভালো আবৃত্তি করা, তাহলে এইরকম চাওয়া হলে সেটি অবশ্যই পাওয়া যাবে। তোমায় না দেখিলে পরাণ আমার বাঁচে না রে। আবৃত্তি শিল্পী হতে চান, আবৃত্তি শিল্পের সাথে এমন নিবিড় বন্ধন হোক যে প্রতিদিন আবৃত্তির মুখোমুখি না হলে আপনার ভালো লাগে না। তোমায় না দেখিলে পরাণ আমার বাঁচে না রে, এটা হতে হবে। আর এটা হলে 6 মাস পরে আপনি ভালো আবৃত্তি শিল্পী কেন হবেন না? এটার তো কোনো কারণ আমি দেখি না। আর ধারাবাহিক পরিচর্যা করলে আপনি আপনার যথা সময়ে গন্তব্যে পৌঁছাবেন, অর্থাৎ মানুষ তার স্বপ্নের সমান বড় এটি হতে হবে। আর জীবনে আমরা যে স্বপ্ন দেখবো ওই স্বপ্নটা বাস্তবায়ন করতেই হবে, এইভাবে দেখতে হবে। যাই হোক, আমরা এবার মূল আলোচনায় যাব। এতক্ষণ যে আলোচনা করছিলাম আপনারা স্বপ্নটাকে কিভাবে বয়ে নিয়ে এই ক্লাসে এসেছিলেন আমি জানি না। তো সেই স্বপ্নটা শক্ত হোক, সেই স্বপ্নটা দৃঢ় হোক, সেই স্বপ্নটা, কারণ এখানে প্রত্যেকটা মানুষ একটা নান্দনিক স্নিগ্ধ সুন্দর স্বপ্ন নিয়ে এসেছেন। সেটা হয় খবর পড়া, হয় আবৃত্তি শিল্পী হওয়া, অথবা অনুষ্ঠান উপস্থাপক হওয়া, অথবা আরজে হওয়া, অথবা ভালো বক্তা হওয়া, বিতার্কিক হওয়া, ভালো আইনজীবী হওয়া, ভালো শিক্ষক হওয়া, ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়া, ভালো একজন আলেমে দ্বীন অর্থাৎ দায়ী হওয়া, ওয়াজি হওয়া। প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য দেখেন সুন্দর, এবং প্রত্যেকটা উদ্দেশ্যর গোড়া কিন্তু একই জায়গায়, কথা বলা, আর কিচ্ছু না। আমার এখানে যারা এসছে, আজকের সেশনে আমরা আলাপ করব একজন, আপনি যে স্বপ্নটা নিয়ে এসেছেন ওই স্বপ্নটা বাস্তবায়ন করতে কি কি যোগ্যতা প্রয়োজন আপনার, আর সেটার কি কি যোগ্যতার কতটুকু আছে বা নেই। তো আপনি যদি বাজারে যান বাজার করতে, তাহলে সবার আগে সিদ্ধান্ত কি, আপনার ঘরে কি কি আছে এবং কি কি নেই এটা জানতে হবে। তারপরে যেটা নেই সেটা বাজারে আপনি গিয়ে খরিদ করতে পারবেন। কিন্তু আপনি জানেনই না আপনার ঘরে কি আছে বা কি নেই, তাহলে বাজার করতে গেলে আপনি অনেক উল্টাপাল্টা বাজার করবেন না, অতীব প্রয়োজনীয় লবণ কিনবেন না,
আর 1 কেজি কাঁচামরিচ আগে কেনা ছিল, নষ্ট হচ্ছে, আবার 1 কেজি কাঁচামরিচ কিনে নিয়ে আসবেন। তখন ঘরের গিন্নি গিন্নি বলবে, আমি আজ 3 দিন ধরে পাশের বাসার ভাবির কাছ থেকে লবণ ধার করে নিচ্ছি, সেই লবণ তুমি আজও আনো নেই। তাই হবে। তো সেক্ষেত্রে আমাদের সকলের আগে জানতে হবে যে আমার কি কি প্রয়োজন। আমরা বাচিক শিল্পী হতে কি কি প্রয়োজন সেটা আগে জানি। আমরা এখানে যারা যা কিছু হতে এসেছি, বিষয়টা একটাই, একাধিক নয়, সেটি হচ্ছে বাচিক শিল্প, আর কিছু না। আপনাদের অনেকের প্রশ্ন থাকে, একদিনে একটা মানুষ এত বিষয় নিয়ে কথা বলবে কিভাবে? এরকম সংশয় আপনাদের ছিল, এই সংশয়টা কিছুক্ষণের মধ্যে কেটে যাবে আশা করি। রবিন, স্ক্রিন শেয়ারের রিকোয়েস্ট দিয়েছি। ঠিক আছে, খেয়াল করেন, আমরা এখানে কথা বলতে এসেছি একটা বিষয়, এত বিষয় আসলে আমি শেখাবো না, একটা বিষয় শেখাবো, সেটার নাম বাচিক শিল্প। তাহলে বাচিক শিল্প কি? বাকযন্ত্র ব্যবহার করে যে শিল্প, অর্থাৎ ঠোঁট, চোয়াল, জিহ্বা, ফুসফুস, কণ্ঠনালী, তালু, এইগুলো ব্যবহার করে আমরা কথা বলছি। এই কথা বলা সংক্রান্ত যত কাজ আছে, সেটা যদি শিল্প মানে উত্তীর্ণ হয় তাহলে সেটি বাচিক শিল্প। সরাসরি বাচিক শিল্পের মধ্যে পড়ছে, শতভাগ বাচিক শিল্পের মধ্যে পড়ছে কি কি, খেয়াল করেন। আবৃত্তি, সংবাদ উপস্থাপনা, অনুষ্ঠান উপস্থাপনা, বেতার অনুষ্ঠান উপস্থাপনা বা রেডিও জকি, কণ্ঠ অভিনয়, বক্তৃতা এবং বিতর্ক। দেখেন, প্রত্যেকটা সেক্টরের কাজ। আবৃত্তি শিল্পী কি করে? কথা বলে, আর কিছু করে? সংবাদ উপস্থাপক কি করে? কথা বলে। অনুষ্ঠান উপস্থাপক বা আর যে কি বলে? কথা বলে। একজন বিতার্কিক কথা বলে। একজন ভালো বক্তা কথা বলে। একজন ভালো আইনজীবী আদালতে দাঁড়িয়ে শুধু আইনের ধারা দেখান না, আইনের ধারা দেখাতে হয় অনেক পরে, তার আগে তাকে কথা বলতে হয়, পরিস্থিতি বোঝাতে হয়। একজন ভালো শিক্ষক যদি কথা ভালোভাবে বলেন তাহলে তিনি ভালো শিক্ষক হতে পারেন। এখানে অনেকে শিক্ষক আছেন, খেয়াল করেন। শুধু তাই না, নিউ মার্কেটে যিনি শাড়ি কাপড়ের দোকানদারি করেন, তিনিও যদি শিল্প মানে উত্তীর্ণ হয়ে কথা বলেন, তিনিও বাচিক শিল্পী হতে পারেন। আমি রাজধানীতে অনেক রিক্সাওয়ালাকে দেখেছি, তিনি বাচিক শিল্পের চেয়েও ভালোভাবে কথা বলেন। অতএব, যে কথা মানুষের হৃদয় জয় করে, সে কথা শুধুই গান বা আবৃত্তিই নয়, সেটি শুধু স্বাভাবিক কথাও হতে পারে। যে কথা মানুষের হৃদয় জয় করতে পারে সেটি শিল্প মানে উত্তীর্ণ। আর শিল্প মানে উত্তীর্ণ হলে সেটি বাচিক শিল্প। পেশাগত জায়গা থেকে আবৃত্তি, সংবাদ উপস্থাপনা শতভাগ বাচিক শিল্প, এবং কথা বলাও বাচিক শিল্প। খেয়াল করবেন, অনেক মানুষ গান করছে, আবৃত্তি করছে, কিন্তু আমাদের শুনতে ইচ্ছে করে না। এরকম হয় না অনেক সময়? গান বা আবৃত্তি করছে কিন্তু কোনোভাবে আমাদের শুনতে ইচ্ছে করছে না। এরকম আমাদের অনেক সময় হয়। সেটা শিল্প মানে উত্তীর্ণ নয়। এই জন্য হুম। রবিন, অন্য কেউ একজন স্ক্রিন শেয়ার করছে কেন? শুধু একজনকেও অ্যালাউ করা যায় স্ক্রিন? স্ক্রিন শেয়ার করছেন রাকিব, আচ্ছা স্যার, আমি হচ্ছে অফ করে দিচ্ছি। এটা অফ করে শুধু আমাকে অ্যালাউ করো তো, এই যে রাকিব একজন আছে, উনি স্ক্রিন শেয়ার করছে। তাহলে ঘটনা কি দাঁড়াচ্ছে? আমরা যে যে স্বপ্ন নিয়ে এসেছি প্রত্যেকটা একই জায়গায় একত্রিত, সেটি হচ্ছে বাচিক শিল্পী হওয়া। বাকযন্ত্র ব্যবহার করে আমরা বাচিক শিল্পী হব। তাহলে জানা যাক যে বাচিক শিল্পী হতে গেলে আমাদের কি কি যোগ্যতা থাকা প্রয়োজন, সেটা কতটুকু আছে বা নেই, সেটি আমাদের মূল লক্ষ্য। তাহলে চলেন শুরু করি। আমরা বাচিক শিল্পী হব, এখানে যারা প্রত্যেকে এসেছি, এখানে অনেকে কোনো কিছুই না, শুধু একটু ভালো করে নিজে কথা বলবেন এই জন্য এসেছেন অনেকে, আমি জানি। সেটাও তো বাচিক শিল্প। আপনি হয়তো ঘরের মধ্যেই থাকবেন, আপনি ঘরেই থাকছেন। একজন ঘরের গৃহিণী কিন্তু কিছুই করে না বলে এইটার সাথে আমি একমত না। একজন বাংলাদেশের একজন গৃহিণী যে হারে কাজ করে, অতএব সেটাকে কিছুই করে না এটা আমি বলতে নারাজ। একজন গৃহিণীও মানে সুবিস্তরে একজন পেশাদার মানুষ। অতএব এই পেশাদারিত্বকেও আমাদের সম্মান করতে হবে। অতএব ওই মানুষটিও সুন্দর স্বপ্ন দেখে যে ঘরে ভালো করে কথা বলবে, যাতে করে তার বাবা মায়ের কথা শুনে ঘরের বাচ্চাটা ভালো করে কথা বলে। এরকম উদ্দেশ্য নিয়ে অনেকে এখানে এসেছেন, আমি জানি, এটা আমার জানা আছে। তাহলে আসেন, আপনারা শুধু আপনাদের কথা বলাটা নান্দনিক করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন আমরা একটু এবার সেখানে আগাই। ধরেন আপনি একজন আবৃত্তি শিল্পী হতে চান, আর কিছু হবেন না, শুধুই আবৃত্তি শিল্পী।
এই আবৃত্তি শিল্পী হবার জন্য কি কি যোগ্যতা থাকা প্রয়োজন, আর সেটার কোনটা কোনটা আপনার আছে বা নেই, সেটা আমরা একটু জানবো। 1 নম্বর যোগ্যতা আবৃত্তি শিল্পীর প্রমিত উচ্চারণ বা শুদ্ধ উচ্চারণ। এই যোগ্যতাটা খুব বেশি জরুরি শুরুতেই। একজন আবৃত্তি শিল্পী, সে যদি কোনোভাবেই, রবিন, এখন অন্য কারোর স্ক্রিন শেয়ার হচ্ছে। হ্যাঁ স্যার। স্যার আপনি একটু শেয়ার করেন একটা স্ক্রিন। হ্যাঁ, দয়া করে আমরা কেউ এই ওস্তাদি না করি, স্ক্রিন শেয়ার না করি, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি। শুধু আমাকে কি স্ক্রিন শেয়ারের অনুমতি দেওয়ার সুযোগ আছে কিনা, রবিন, বাকি সব ঠিক না স্যার। এটা কি? আচ্ছা, ঠিক আছে। ধরে নেন একজন আবৃত্তি শিল্পী প্রমিত উচ্চারণ এবং শুদ্ধ উচ্চারণ শব্দ দুটো এক না, দুটো আলাদা মানে দেয়। প্রমিত উচ্চারণ কোনটি? যেটি বিশ্বের 41 কোটি বাংলা ভাষাভাষী একবারে বুঝবে, শুনবে, মানবে, গ্রহণ করবে, সেটি প্রমিত। অর্থাৎ যে বাংলা বরিশাল, চট্টগ্রাম, খাগড়াছড়ি, পাবনা, ঠাকুরগাঁও, কলকাতা, লন্ডন, জাপান, সমস্ত জায়গার বাংলা ভাষাভাষীরা সহজভাবে বুঝবে, জানবে, শুনবে, মানবে, সেটি হচ্ছে প্রমিত বা মান ভাষা। আর ধরে নেন আপনার বাড়ি বরিশাল, আপনি বলছেন কর্মু আনে, খামু আনে, জামু আনে, মনু বজ্জ, এই যে কইতি আছেন সারাদিন, এগুলোকে অশুদ্ধ? এটাও তো অশুদ্ধ না। এটিও শুদ্ধ কিন্তু আঞ্চলিক। কিন্তু এই শুদ্ধতার গণ্ডি কোথায়? শুধুমাত্র বরিশালে। তো বরিশালেরটা কেউ যদি ঢাকায় এসে বলে, নোয়াখালীর মানুষ যদি ঢাকায় এসে তার ভাষাটা বলে, আমরা তাদেরকে বলি এই বরিশাল্লা, এই নোয়াখাইল্লা, তাই বলি না? এটা তখন মজা করি, বন্ধুদের মধ্যে আমরা এভাবে মজা করি, কারণ তাকে আলাদা করে বোঝা যাচ্ছে যে সে বরিশালের। তো আমরা ঢাকায় যখন কাজ করছি জাতীয় পর্যায়ে, আমার ভাষাটা এমন হওয়া উচিত ও যেন কোনোভাবে না বোঝে আমার বাড়ি ঢাকা, আমার বাড়ি চট্টগ্রাম, আমার বাড়ি কক্সবাজার। আমাদের ভাষাটা এইরকম মান ভাষায় যাওয়া প্রয়োজন যদি আপনি আবৃত্তি শিল্পী হতে চান। সেক্ষেত্রে কেউ কেউ যদি কোনো আঞ্চলিক ভাষার কবিতাও আবৃত্তি করেন, তাহলে ওই আঞ্চলিক ভাষাটাও কিন্তু শুদ্ধ করে জানতে হবে, নচেত কবিতাটি নষ্ট হবে। কলিমুদ্দিন শেখ নই, অম্পুরতাবা সমাজ, বিশ্বাস কি হয় বাহে, এই মুই যুদ্ধ দিয়েছি, মুই তো একেলাই নোয়াও, অনেকে আসিল সাথ, নাঙ্গল ফেলি বাহে, এই হাতত অস্ত্র নিস, সময় দিছিল ডাক, আমার কি সাধ্য বসি থাকিব ঘরত, ঘরের বাড়ি যায় ছাপতিনু আকুল গাঙ্গ, চোখত মোর এক ছবি, সামনের তীরেতে নয়া জীবন্ত আছে এক, সোনার খাঁচাত নয়, কেমন স্বাধীন এক নয়া জীবন, আকুল বানের তোরে ভাসি ভাসি যুদ্ধত চলি যাই, আমার দেশের লাগে কলিমি কিসেন মই যুদ্ধত চলি যাই, মরণের ভয় ডর ফেলি মই যুদ্ধত চলি যাই, দুমুঠো ভাতের লাগি যুদ্ধত চলি যাই, প্রাণের ভেতরে জোশ যুদ্ধত চলি যায়। খেয়াল করেন কবিতাটা রংপুরের ভাষায়। আনিসুল হক রংপুরের একজন প্রত্যন্ত অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাকে জিজ্ঞেস করেছে, আপনি কেন যুদ্ধে গিয়েছিলেন? তার উত্তরেও তিনি যেভাবে বলেছেন কবি সেইভাবেই লিখেছেন। এখন কি আমার কোনো অধিকার আছে যে আমার বাড়ি ঝিনাইদহ, আমি কবির রংপুরের ভাষাটা ঝিনাইদহের ভাষাতে ট্রান্সলেট করে নিই? এ অধিকার কিন্তু আমার নেই। এটি অন্যায়, এটি দণ্ডনীয় অপরাধ। তাহলে আমাকে রংপুরের ভাষাটা যথারীতি যতটা সম্ভব রপ্ত করেই কবিতাটা পড়তে হবে। তাহলে আমি একজন আবৃত্তি শিল্পী হতে গেলে প্রধানত প্রয়োজন, 1 নম্বর প্রয়োজন হচ্ছে প্রমিত উচ্চারণ শেখা জানা। এইবার আসেন, শুধু আবৃত্তি শিল্পী নয়, বাচিক শিল্পের প্রত্যেকটা মাধ্যম, সংবাদ উপস্থাপকের 1 নম্বর যোগ্যতা প্রমিত উচ্চারণ, অনুষ্ঠান উপস্থাপকের 1 নম্বর যোগ্যতা প্রমিত উচ্চারণ, রেডিও জকির 1 নম্বর যোগ্যতা প্রমিত উচ্চারণ, কণ্ঠ অভিনেতার 1 নম্বর যোগ্যতা প্রমিত উচ্চারণ। তো অনেকে এই মুহূর্তে ভাবছেন রেডিও জকি আবার প্রমিত উচ্চারণ করে নাকি? এই ভাবনাটা আছে, আমি জানি, অবশ্যই আছে। যদি রেডিওতে আপনি উপস্থাপক হতে চান, হয় বাংলা করলে বাংলা অথবা ইংরেজি করলে ইংরেজি, কিন্তু দুটো মিশিয়ে যে খিচুড়ি ভাষা, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তো কিভাবে করা হয় রেডিওতে দেখেন, এই তো কয়েকটা ইংরেজি ঘুরিয়ে ফিরিয়ে আমাদের উপস্থাপকরা অনেকেই এটার ব্যবহার করেন। হ্যালো লিসেনার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ইচ্ছে দুপুরের এই অসাম শোতে
আপনারা অ্যাড হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি হিউজ অফ লাভ। আর এই মুহূর্তে আমি যখন স্টুডিওতে রয়েছি তখন জানালা দিয়ে বাইরে একটু তাকালেই দেখতে পাচ্ছি রেইন, রেইন অ্যান্ড রেইন। হ্যাঁ, হিউজ অফ রেইনে ভেসে যাচ্ছে রাজধানী ঢাকা শহর। আর এই মুহূর্তে আমার সাথে দেখতে পাচ্ছি পাবনা থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন আসিকুর রহমান। আসিকুর রহমান, আমাদের এই শোতে আপনি অ্যাড হয়ে যে ভালোবাসা পাঠিয়েছেন, আপনাকেও আমাদের পক্ষ থেকে অনেক 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 লাভ জানাচ্ছি। আর এই কথাগুলো যখন বলছি তখন একটি বৃষ্টির গান প্লে না করলেই নয়। চলুন শুনে আসি একটি বৃষ্টির গান। এই সব হয় না। এর মধ্যে কয়টা ইংরেজি দেখেন, একটা ইংরেজি বাক্য নেই, একটি সঠিক বাংলা বাক্য নেই। ওটার মধ্যে শুধু খিচুড়ি 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 ভাষা। এইটা করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। এটাই যদি প্রমিত বাংলায় বলেন তাহলে, প্রিয় শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে শুনছেন, আপনাদের সকলকে প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি স্টুডিও থেকে আলাপন সঙ্গী হাসান মাহমুদ। আর এই মুহূর্তে ঘড়ির কাঁটা বিকেল 3:05, অর্থাৎ এখন সেই শুভক্ষণ শুরু হচ্ছে, সেই মাহেন্দ্রক্ষণ শুরু হচ্ছে, যে সময় আমরা প্রায় 1 ঘন্টা অর্থাৎ 55 মিনিট ধরে বাংলা চলচ্চিত্রের সোনালী সময়ের অসাধারণ অসাধারণ কিছু গান আপনাদের শুনিয়ে থাকি। তো কথা না বাড়িয়ে প্রথমেই চলে যাব দিল দেওয়ানা সিনেমার গানে। আর এই গানে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন। দেখেন, আমার এই অংশে একটু ইংরেজি বলিনি, তা আপনারা শুনবেন না? কোনটাকে কোনটাকে সত্যিকার স্মার্ট বলবেন একবার একটু তুলনা করে দেখেন। কোনোভাবেই বাংলিশটা স্মার্ট হবে না। এবং সেটি আমাদের গণমাধ্যমও প্রমিত বাংলা বলা ছেলে মেয়ে খুঁজছে, পাওয়া যাচ্ছে না। এটা না পাওয়ার কারণ কি জানেন? জাতিগতভাবে আমরা এখন খালি প্রবলেমে থাকি, খালি প্রবলেমে পড়ে যাই। আমরা কেউ কখনোই এখন আর সমস্যায় পড়ছি না, তাই না? একটুতে একটু হলো, দোস্ত একটা প্রবলেম হয়ে গেছে, একটা প্রবলেমে পড়ে গেছি। প্রবলেম তো একটা হয়ে গেছে রে, খেয়াল করেন, কারোর কোনো সমস্যা নাই, শুধু প্রবলেম প্রবলেম প্রবলেম। এই কারণে আমাদের মধ্যে পৃথিবীর সবচেয়ে সুমিষ্ট ভাষা কিন্তু বাংলা। ইংরেজি একটি কর্কশ ভাষা, তার মানে আমি ইংরেজি বৈরিতা করছি তা না। যে কোনো ভাষা শিক্ষা আপনার জীবনকে বর্ণাঢ্য করবে, বিস্তারিত করবে। এবং ইংরেজি আন্তর্জাতিক ভাষা, অতএব সেটা আরো বর্ণাঢ্য করবে। কিন্তু সেটি শেখার মতো শিখতে হবে। ইংরেজির ক্ষেত্রে ইংরেজি, বাংলার ক্ষেত্রে বাংলা। তবে সেক্ষেত্রে আবার কিছু সতর্কতা, আমি যেহেতু প্রমিত বাংলাই বললাম, সেক্ষেত্রে যদি আপনি বলেন হাসান মাহাদি কেদারায় বসে ক্লাস নিচ্ছেন, হুম, এই কট্টরতা আবার না। যে ইংরেজি বাংলায় গ্রহণ করা হয়ে গেছে, অর্থাৎ চেয়ারটা বাংলা হিসেবেও গৃহীত, টেবিলটা এখন বাংলা হিসেবেও গৃহীত। অতএব চেয়ার এবং টেবিল, যে ইংরেজিটা বাংলা হিসেবে গৃহীত হয়ে গেছে, সেইখানেও আবার আমরা অতিরঞ্জিত কট্টর হওয়ার চেষ্টা করব না। যেমন আমি আমার বাংলার মধ্যেও বলেছি স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি আলাপন সঙ্গে হাসান মাহাদি। তা আমি সেখানে বলতে পারতাম শব্দ ঘর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি হাসান মাহাদি। বোঝেন? তো শব্দ ঘর কি জিনিস? হ্যাঁ। তো আহ, শব্দঘর বা দৃশ্য ধারণ ঘর থেকে স্বাগত জানাচ্ছি, এটা মানুষ বুঝবে না। স্টুডিওটাও বাংলা হিসেবে গৃহীত। তো ইতিমধ্যে আমাদের ফেসবুকের কি বাংলা আছে? ফেসবুকের বাংলা যদি বলেন নিজস্বী, সেলফির বাংলা যদি বলেন নিজস্বী, তাহলে বুঝবে মানুষ। ফেসবুক, এটা যদি বাংলা করেন তাহলে বুঝবে না, কারণ ফেসবুকটাও বাংলা হিসেবে গৃহীত। অতএব আমরা প্রমিত বাংলা বলবো। শুধু বাংলা না, বিশ্বের সকল ভাষার মধ্যেই অনুপ্রবেশ ঘটে। ওই জাপানি ভাষার মধ্যে দুইটা বাংলা দুইটা ইংরেজি 10 বছরের মধ্যে ঢুকবেই। ওই হিন্দির মধ্যে দুইটা বাংলা দুইটা উর্দু ঢুকবেই। আমাদের বাংলার মধ্যে এরকম প্রচুর বিদেশি ভাষা ঢুকবেই। কিন্তু যেটি বাংলা হিসেবে গৃহীত সেটা আমরা বলতে পারবো। এর বাইরে এই যে বাংলা এবং ইংরেজি মিশিয়ে একটি ভাষার প্রচলন, সেখান থেকে যারা আমরা আর্জি হতে চাচ্ছি, যদি সত্যিই ভবিষ্যৎটা ভালো দেখতে চাই আমিও রেডিও উপস্থাপক হিসাবে, তাহলে আমাকে বাংলা এবং ইংরেজি আলাদা রাখতে হবে, এক জায়গায় করা যাবে না। বাংলা উপস্থাপকেরও প্রচুর চাহিদা, অনুষ্ঠান ইংরেজি উপস্থাপকেরও প্রচুর চাহিদা। কিন্তু দুটি মিশিয়ে যে খিচুড়ি উপস্থাপক, এইটার কোনো গ্রহণযোগ্যতা এই মুহূর্তে নাই। আপনার খেয়াল করবেন, কোনো কোনো মানুষ যখন ঠিকঠাক প্রমিত বাংলায় কথা বলে, শুদ্ধ করে, দেখবেন মনে হবে মানুষটা অনেক ব্যক্তিত্বে পরিপূর্ণ, প্রগাঢ়। মানুষটা আবার যখন একেবারে শতভাগ ইংরেজিতে বলে, তখনও মানুষটাকে দেখবেন অনেক প্রগাঢ় ব্যক্তিত্বপূর্ণ মনে হবে। কিন্তু এই মানুষটা যখন হুট করে বাংলার মধ্যে কিছু ইংরেজি ঢুকিয়ে দেয়, তখন মনে হয় যে তার ব্যক্তিত্বটা পড়ে গেল, হঠাৎ করে পড়ে গেল। আপনারা খেয়াল করবেন। তো আজকে থেকেও আমরা এই চর্চাটা অব্যাহত রাখবো, যে বাংলা বলে বাংলা। তো যারা বেতার অনুষ্ঠান উপস্থাপক হতে চাইছেন, তারা বাংলা এবং ইংরেজি আলাদা রাখবো, একসাথে করব। তাহলে যারা আরজে হতে চাইছে তাদের জন্য প্রমিত বাংলা আবশ্যিক। এবার আসুন কণ্ঠ অভিনেতা যারা হতে চান, তাদের ক্ষেত্রেও আমি বলছি প্রমিত বাংলা 1 নম্বর যোগ্যতা। তো
অনেকের বিষয় থাকতে পারে যে প্রমিত বাংলা কণ্ঠ অভিনয় জিনিসটা কি সেটাই তো হয়তো জানি না, এরকম আপনাদের অনেকের আছে। আপনারা যারা রেডিও নাটক শুনে থাকেন না, এটি কণ্ঠ অভিনয়। অর্থাৎ এখানে কণ্ঠকে উপস্থাপিত হচ্ছে, আর কোনো কিছু উপস্থাপিত হচ্ছে না, তাকে আমরা দেখতে পাচ্ছি না, এটি হচ্ছে কণ্ঠ অভিনয়, কণ্ঠ অভিনেতা। আর এই কণ্ঠ অভিনয় ক্ষেত্রটা এখন বাংলাদেশে ব্যাপক বিস্তৃত হয়েছে, কারণ সবগুলো টেলিভিশন চ্যানেলেই প্রচুর বিদেশি সিরিজ সিনেমা এখন নিয়মিত অন এয়ার হচ্ছে, যেটা আগে হতো না। এখন অনুষ্ঠানের মধ্যে 10% অনুষ্ঠান বিদেশি অনুষ্ঠানের অনুমতি রয়েছে সরকার থেকে, যে কারণে তারা বিদেশি সিরিজ সিনেমাগুলো হচ্ছে। তো ব্যক্তিগত জীবনে আমিও প্রচুর মানুষ, পশু পাখি, যানবাহন, বিভিন্ন বয়সের চরিত্রে অভিনয় করে থাকি ডাবিং এ। হুম। সুলতান সুলেমান থেকে শুরু করে বিভিন্ন সিরিজে, দীপ্ত, দুরন্ততে আমি প্রচুর কণ্ঠ দিয়ে থাকি। হ্যাঁ, এটি কণ্ঠ অভিনেতা হিসেবে। তো ধরেন আমি একটি দীর্ঘ সিরিজে এই যে এই কণ্ঠটা দিয়েছি, 50 বা 55 বছর বয়সের চরিত্রে, একটা দীর্ঘ প্রায় 200 পর্বের সিরিজে। তো এইখানে ওই সিরিজে আপনারা একবারও আমাকে দেখেন নাই, এই চরিত্রে আমাকে একবারও কি চেহারা দেখেন না, চেহারা তার্কিশ যে অভিনেতা তুরস্কের তাকে দেখেছেন, কিন্তু কণ্ঠটা শুনেছেন শুধুই আমার। তো ওখানে আমি কণ্ঠ অভিনেতা। তারপর ছোট করে আহ ছোট করে একটু লাল চা। তারপর ধরেন দুরন্ত টিভিতে প্রচুর কার্টুনের ভয়েস দিই, মানুষ, গরু, ছাগল, আরো অনেক কিছুর ভয়েস দিই। হ্যাঁ, এই যে তোমরা এখানে কি করছো, আমি তোমাদের সাথে একদম কথা বলবো না, চলে যাব। এই যে এটি কৃত্রিম চরিত্রে অভিনয় করা, এইরকম কাজের ক্ষেত্র বাংলাদেশে এখন বিশাল হয়েছে। বা ধরে নেন আমার বয়স যা, আমি তার দ্বিগুণ, 3 গুণ, 5 গুণ বয়সের চরিত্রে এখন ভয়েস দিতে পারি। হুম। তো এই ভয়েস দেওয়ার যে অভ্যাসটা আমার তৈরি হয়েছে, এই অভ্যাসটা তৈরি হওয়ার কারণে সিনেমার দৃশ্যে দেখা যাচ্ছে 92 বছর বয়সের একজন মানুষ হাঁটতে পারে না, ঠক ঠক করে লাঠির উপর ভর দিয়ে চলে, কিন্তু এই কণ্ঠটা আমি দিচ্ছি আমার জায়গা থেকে। এটা কণ্ঠ অভিনয়। এই কণ্ঠ অভিনয়ের ক্ষেত্রটা এখন বাংলাদেশে বিশাল ক্ষেত্র, বিশাল ক্ষেত্র। বাংলাদেশে প্রচুর প্রোডাকশন হাউস হয়েছে যারা শুধু ডাবিং নিয়েই কাজ করে, বিদেশ থেকে প্রচুর সিনেমা সিরিজ কিনছে, কেনার পরে সেটা বাংলা ডাবিং করছে। তো এইখানেও যারা কাজ করতে চান তাদের 1 নম্বর যোগ্যতা প্রমিত উচ্চারণ। তাহলে এখানে আমি যে বিষয়গুলো বলেছি, কণ্ঠ অভিনেতা পর্যন্ত, আবৃত্তি শিল্পী, সংবাদ উপস্থাপক, অনুষ্ঠান উপস্থাপক, রেডিও জকি, কণ্ঠ অভিনেতা, বিতার্কিক, আইনজীবী, শিক্ষক, ভালো করে কথা বলতে চাই, ভালোভাবে ওয়াজ নসিহত এবং দাওয়াত করতে চান, ইসলামের দাওয়াত দিতে চান, প্রত্যেকটা মানুষের 1 নম্বর যোগ্যতা প্রমিত বাংলা। 1 নম্বর যোগ্যতা প্রমিত বাংলা। তো আমাদের 10 দিনের একটি বুট ক্যাম্প হবে, সেখানে প্রমিত বাংলার 4টা ক্লাস। কিন্তু সেই 4টা ক্লাসের একটি ক্লাসও আমি বাংলা নিয়ে কোনো সূত্র, তত্ত্ব, নিয়ম, কানুন কিচ্ছু শেখাবো না। সেখানে শতভাগ ব্যবহারিক উপায়ে আপনারা সকলেই সূত্র, তত্ত্ব, নিয়ম, কানুন, নত্যবিধান, সত্যবিধান, জ্যোতিচিহ্ন, সমাস, দ্বন্দ্ব, কারক, উচ্চারণ সূত্র সব পড়ে পড়েই বাংলাতে আপনারা A+ পেয়ে এসএসসি এইচএসসি পাশ করেছেন, তারপরেও বাংলা বলতে পারেন না। শুধু তাই না, বাংলা বিভাগ থেকে অনেকে অনার্স মাস্টার্স করেও বাংলা বলতে পারে না, কিন্তু তিনি কিন্তু সব জানেন। এই জানার পরও কেন পারেন না, আমরা সেইটা সমাধান করব। যে কারণে আমাদের ক্লাসটা হবে শতভাগ ব্যবহারিক উপায়। এবং সেই না পারার পেছনে বড় একটা কারণ, ছোটবেলা থেকে আমাদের লেখাপড়াটা বর্ণকেন্দ্রিক, ধ্বনিকেন্দ্রিক না। ছোটবেলায় আমরা বর্ণ শিখেছি এইভাবে, সরে সরে রস্য দীর্ঘ রস্য দীর্ঘ রি, এভাবে হয়তো বর্ণগুলো শিখেছি, লিখতে শিখেছি, কিন্তু ওটা ধ্বনিরূপ যে অ, আ, ই, এটা আমাদের শেখা হয়নি, খেয়াল করেন। যে কারণে আমাদের উচ্চারণে একেবারে মৌলিক ছোটবেলা থেকে একটা দুর্বলতা রয়ে গেছে। একইভাবে ছোটবেলায় অনেক এলাকাতে এখনো শিক্ষকরা এভাবে শেখান, ছোট ফ বড় ফ, না ছোট ব বড় ব, ভ বলে কিছু থাকে না। একটা দ আর একটা হাঁটু ভাঙা দ, ধ বলে কিছু থাকে না। তার মানে কি, আমরা বর্ণগুলো শিখেছি, ধ্বনি শিখিনি। তো সেই সমস্ত একেবারে গোড়া থেকে, শূন্য থেকে আমাদের কি সমস্যা আছে সেইগুলো সমাধানের জন্য আমরা এই 4টা ক্লাসে বাক জড়তা দূরীকরণ, আমাদের চোয়াল, ঠোঁট, তারপরে হচ্ছে জিহ্বাতে প্রচুর জড়তা আছে, সেগুলো সমাধান করব ব্যায়ামের মধ্য দিয়ে।
বাংলা বর্ণ এবং ধ্বনিগুলো ঠিক করতে যেগুলো লাগবে সেগুলো সমাধান করব। তারপরে এখানে রয়েছে ধ্বনিগুলোর সঠিক উচ্চারণে আমাদের ভুল আছে, সেগুলো আমরা ঠিক করব। এবং শব্দের সঠিক উচ্চারণ। কিন্তু পুরো ক্লাসগুলো হবে শতভাগ ব্যবহারিক উপায়ে। কোনোভাবে তত্ত্বগত একগাদা পিডিএফ শিট দিয়ে দেবো সেটা আপনারা পুরো মুখস্থ করবেন, এই সমস্ত করে হয় না। যদি হয় তাহলে আপনি এসএসসি পাশ করার মধ্য দিয়েই হয়ে যেত। আপনার হয় না মানে সমস্যা আছে। জাপানে, কোরিয়াতে, তাইওয়ানে, ফ্রান্সে একটি ছেলে বা মেয়ে তার এসএসসি পাশ করার মধ্য দিয়েই তার ভাষা শতভাগ বলতে শিখে যায়। কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেও বলতে পারছি না। এই যে ঘাটতিটা রয়েছে সেটা কিভাবে ঠিক করব? আমাদের তো জ্ঞান আছে, আমরা পড়াশোনা করেই তো এ+ পেয়েছি বা মাস্টার্স পাস করেছি। সেইটা কিভাবে আলোর মুখ দেখানো যায় সেটি হচ্ছে আমার এই ক্লাসের লোক। তাহলে আমরা প্রমিত বাংলা নিয়ে 4টি ক্লাস করবো বিস্তারিত। এবার আসেন, প্রমিত বাংলা আমরা শিখে ফেললাম, তাহলে কি বাচিক শিল্পী হওয়া যায়, নাকি তারপরে আরো কোনো যোগ্যতার প্রয়োজন আছে? এইখানে প্রমিত বাংলার পরে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ভাব এবং রস। যেটা আপনারা বলে থাকেন এক্সপ্রেশন আসে না। আমার কবিতা, অভিনয়, কথা বলাই সব ঠিক আছে, কিন্তু আমার এক্সপ্রেশন আসে না, অনেকে বলেন না? এইটাই হচ্ছে ভাব এবং রস। তো এই বোধ যার নেই তার কবিতা কখনোই জীবন্ত হবে না। ধরেন একটি প্রেমের কবিতা পড়ছেন, তোমারই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। এই কবিতাটি আমি যখন আবৃত্তি করব, আপনি যদি ছেলে হন তাহলে প্রেমিক হয়ে উঠতে হবে, মেয়ে হলে প্রেমিকা হয়ে উঠতে হবে। আপনি জীবনে প্রেম করেন আর না করেন এটার সাথে কোনো সম্পর্ক না। কবিতাটা পড়তে গেলে আপনাকে ওই মুহূর্তে প্রেমিক বা প্রেমিকা হয়ে উঠতে হবে, কারণ কবিতাটা প্রেমের। আপনি যদি ওই মুহূর্তে পড়েন, আপনার গলায় অনেক সাজালো ঝাঁজ আছে, আপনি পড়ে ফেললেন, তোমার এই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, তখন প্রেমিকা বলবে ভাইয়া মাফ চাই, টিউশনই আছে, আমার স্টুডেন্টের পরীক্ষা, ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। তাই বলবে না? কবিতাটা তো প্রেমের, কবিতাটাই তো আপনি প্রেম নিবেদন করছেন, তখন তো আর দ্রোহ করার সুযোগ নেই। এবার আসেন, বাংলা সাহিত্যের সবচেয়ে বিদ্রোহের কবিতা হচ্ছে নজরুলের বিদ্রোহী। বলবীর, বল উন্নত মম শির, শিরেনে হারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। আপনি বলছেন আমার মস্তক মাথা আকাশের সমান। এত বিদ্রোহ, সমাজের সকল শৃঙ্খল, সকল দায়বদ্ধতা, সকল সংকীর্ণতার বিরুদ্ধে আপনি লড়াই ঘোষণা করছেন, সেটাকে মিষ্টি করে করা যায়? সেইখানে যদি বলেন স্যার আমার গলাটা অনেক মিষ্টি, আমার না মিষ্টতা বের হয়, তখন আপনি বললেন বলো বীজ, বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। আর এই আবৃত্তি যদি কবি নজরুল চোখ খুলে একবার শোনে, তাহলে নজরুল দাবি করবে আমি কোনো কালেই কবি ছিলাম না, আমি কোনো কবিতা লিখি নাই, আমার সকল কবিতা বাদ। এই দাবি করবে না কবি নজরুল বিদ্রোহ বাদ দিয়ে? তাহলে এইখানে আপনাকে চূড়ান্ত বিদ্রোহ ঘোষণা করতে হবে। আমি ভগবান বুকে একে দেব পদচিহ্ন, আমি মানি না তো কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীমে ভাসমান মাইন, আমি ধূর্চটি, আমি এলোকেশে ঝড় কাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, বলবীর চির উন্নত মমসী। আপনার তো যেতে হবে এই জায়গা। এইখানে তো মিষ্টতা দেখানোর সুযোগ নেই। আপনি ভগবান বুকে পদচিহ্ন এঁকে দিতে চাচ্ছেন, সেটা মিষ্টি করে হয়? তাহলে বিদ্রোহের কবিতায় আপনাকে বিদ্রোহী হয়ে উঠতে হবে। এইখানে প্রেম করলে চলবে না, আর প্রেমের কবিতায় আবার বিদ্রোহ করলে চলবে না। বাংলা সাহিত্যের সবচেয়ে বেদনার কবিতার নাম কবর। সেই কবিতাটা ছোটবেলায় আপনারা অনেকেই এভাবে পড়েছেন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এভাবে পড়ছেন না? খেয়াল করেন। এই কবিতাটা বাংলা সাহিত্যের সবচেয়ে বেদনা, বেদনায় বুক ভেসে যাবে। আর সেই কবিতা আপনি এইভাবে করলে কবিতাটার কয়টা বাজে? ওই কবিতাটা চূড়ান্ত বেদনা ঢেলে দিতে হবে। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে।
এতটুকু তারে ঘরে এনেছিনু, সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তবু। তারপরে এই শূন্য জীবনে যত কাটিয়েছি পারি, যখন যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি, তখন না মনে হবে দাদা তার নাতিকে সারি সারি কবরের গল্প করছে, কিভাবে এই নাতির বাবা, মা, ফুপু, দাদি একের পর এক কাঁধে করে লাশ কবরে নামিয়েছে। তখন বোঝা যাবে। তো এইখানে যদি আপনি বিদ্রোহ করেন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, তখন মনে হবে যে চারটা কবর উপরে উঠে গেল, চার মুদ্রা ডান্স করলো, আবার নামলো। এপাশ থেকে আবার চারটা কবর উপরে উঠে গেল, ডান্স করলো, আবার নামলো। ঘটনা তো তা নয়, কোনোভাবে তা নয়। তাহলে ঘটনার চেয়ে বেদনা। তাহলে আমি তিনটা কবিতা দিয়ে বোঝালাম এই যে ভাববোধ যদি আমার ঠিক না থাকে, তাহলে কোনো কবিতায় জীবন্ত হবে না। তো আমরা ভাবরস নিয়ে, একজন আবৃত্তি শিল্পীর প্রচুর ভাবরসের জ্ঞান থাকতে হবে, ব্যবহারটা জানতে হবে। তাহলে তার কবিতা জীবন্ত হবে, মানুষের হৃদয় ভেদ করে সেটা নিংড়ে আপনার দিকে নিয়ে আসবে। খেয়াল করেন, আমি তোমাকে ভালোবাসি এই বাক্যটা আমি কতভাবে বলতে পারি। আমাদের নাট্যশাস্ত্রের 9টা ভাব বা রসে আমি বলছি। একটু খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন যে কি করছে। আমি তোমাকে ভালোবাসি, 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 আমি তোমাকে ভালোবাসি। দেখেন, আমি তোমাকে ভালোবাসি বাক্যটা আমি 9 বার বলেছি, 9 রকম বলেছি। এটা হচ্ছে 9টা ভাব বা রস রয়েছে আমাদের নাট্যশাস্ত্রে, সেটাকে অনুসরণ করে আমরা ভাবরসের দুটো ক্লাস করব। সেই ক্লাসে আপনারাও আমার মতোই বুঝে বুঝে 9টা ভাবরস করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। যদি আন্তরিকভাবে ক্লাসটা করেন, তাহলে এই ভাবরস আমরা রপ্ত করে ফেলবো। বাচিক শিল্পটা কি এবার সংক্ষেপে বলি। আপনারা কোথাও যদি লেখা থাকে আমি তোমাকে ভালোবাসি, আপনারা বলবেন কেউ কাউকে ভালোবাসার কথা বলছে, কিন্তু আমি বলবো আমি তোমাকে ভালোবাসি। তাহলে আর কি ভালোবাসা থাকে? তাহলে খুন হয়ে গেল না? আবার ধরেন আই হেট ইউ একটি বাক্য, এটা যদি বলি আই হেট ইউ, তাহলে কি আর ঘৃণা থাকে? উল্টে অধিক ভালোবাসা হয়ে বের হয়। বাচিক শিল্প হচ্ছে এইটা, আপনি কিভাবে সেটাকে জীবন্ত করবেন আপনার মেধা, প্রজ্ঞা এবং প্রয়োগ দিয়ে। তো আমরা এই ভাবরস নিয়ে দুটো ক্লাস করব ব্যবহারিক উপায়ে, আপনাদের সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে, শুধুই কি আবৃত্তি শিল্পীর ভাব বা রস লাগে, অন্য কারো লাগে না? একজন সংবাদ উপস্থাপককে পর্যাপ্ত ভাবরসের জ্ঞান থাকতে হবে। 21শে ফেব্রুয়ারি সহ যে কোনো শোক দিবসে যদি সংবাদ উপস্থাপক হাসতে হাসতে খবর পড়ে, ওই দিনেই চাকরি নাই হয়ে যাবে। আবার পহেলা বৈশাখ আনন্দের দিন, ওই দিন আপনি ঘরে গোলমাল করে খবর পড়তে গেলেন, গিয়ে অনেক বেদনা নিয়ে খবর পড়লেন, ওই দিনই চাকরি নাই হয়ে যাবে। অতএব এই গণমাধ্যম কর্মী মানে একটি নকল জীবন উপস্থাপন করতে হয় অধিকাংশ ক্ষেত্রেই। আমার জীবন মনে শান্তি নাই, কিন্তু খবর পড়তে হবে আনন্দ নিয়ে, কিছু করার আছে? এটা তো আপনার পেশা। বা একজন সংবাদ উপস্থাপকেরও তো বাবা মা কখনো না কখনো মারা যায়। তো একজন সংবাদ উপস্থাপকের মা মারা গেলে তার টেলিভিশন চ্যানেল বা অফিস কয় দিনের ছুটি দেবে? নাই 10 দিনের ছুটি দেবে। 10 দিনে তো কেউ মা হারানোর ব্যথা ভোলার প্রশ্নই ওঠে না। তো 10 দিন পরে যে যখন আবার খবর পড়তে আসবে, সেই খবরটা তো আনন্দের খবর। কিন্তু মা হারানোর বেদনায় তার বুক ভেঙে যাচ্ছে ভেতরে, চোখের কান্না হয়তো থামছে, বুকের ভেতর কান্না অবিরাম চলছে, তাই না? তার মানে ওই বেদনা ঠেকে আমরা গণমাধ্যম কর্মীরা কি করি? রং চং মেখে, মেকআপ মেখে, দাঁতগুলো বের করে হাসতে হাসতে আবার খবর পড়ি। এইটা ভাবরসের জ্ঞান। ভাবরসের জ্ঞান না থাকলে তো আপনি পারবেন না। এটাই নকল জীবন, কিচ্ছু করার নেই। তাহলে একজন সংবাদ উপস্থাপককেও চূড়ান্ত ভাবরস জানতে হবে, একজন অনুষ্ঠান উপস্থাপককেও চূড়ান্ত ভাবরস জানতে হবে। কারণ আপনি কখনো মৃতদেহের পাশে দাঁড়িয়ে অনুষ্ঠান উপস্থাপনা করতে হবে, কখনো কারোর 50তম জন্মদিন। এক একটা ভাব এক এক রকম।
তাই না? 26শে মার্চের আবেদন আর 21শে ফেব্রুয়ারির আবেদন কি এক? এক না। তাহলে যে অনুষ্ঠান যখন করছেন সেটার ভাব বুঝে আপনাকে দিতে হবে। একজন আইনজীবী অসাধারণ ভাবরস না জানলে কোনো দিনই ভালো আইনজীবী হতে পারেন না। যারা কোর্টে যাওয়া আসা করেন আইনজীবী ছাড়াও, তারা দেখবেন যে অনেক ব্যারিস্টার আদালতে ঘুরে বেড়াচ্ছে, মামলা পায় না। কিন্তু একজন লোকাল আইনজীবী এই দেশেই পড়াশোনা করে আইনজীবী হয়েছেন, তার টেবিলে মামলার অভাব নাই। এটার পেছনে কারণ হচ্ছে এই লোকাল আইনজীবী তার উপস্থাপনটা আদালত কক্ষে ভালো করতে পারে। আদালত কক্ষে যে বিচারক রয়েছে তিনি একজন আইনজীবীর চেয়ে অনেক ভালো জানেন আইনের ধারা বা আইন রুলস জানেন। ওইখানে আইনের ধারা দেখানোর বিষয় না। ধরেন আপনি একজন আসামি পক্ষের আইনজীবী, আপনার আসামিকে অকারণ মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে 5 বছর ধরে। আপনি আদালত কক্ষে দাঁড়িয়েছেন শুনানিতে, আপনার আসামি 5 মিনিট ধরে হাউ হাউ করে কাঁদছে আর কথা বলছে। এরপরে আপনার আইন পক্ষের আইনজীবীকে কথা বলতে দেয়া হলো, তখন কি আইনজীবী বলবে যে মহামান্য আদালত দেখলেন আমার আসামির কান্না, অতএব তাকে বেকসুর খালাস দেয়া হোক, 37-এর 19 ধারা অনুচ্ছেদ অনুযায়ী তাকে বেকসুর খালাস দেয়া হোক? এটা দেবে? দেবে না। আপনার আসামির কান্নাটাকে বহন করতে হবে। মহামান্য আদালত, মহামান্য আদালত, আপনি দেখলেন, আপনি বিজ্ঞ আদালত হিসেবে অসংখ্য মামলা এই কোর্টে নিষ্পত্তি করেছেন, কিন্তু আপনি জানেন যে কোন মানুষটি সত্য বলছে কোন মানুষটি মিথ্যে বলছে। আমার আসামির বুক ভাঙা হাহাকার করা কান্না দেখে আপনি বুঝতে পারছেন 5 বছর ধরে তার উপর কি অমানবিক নির্যাতন করা হচ্ছে, মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। এই মানুষটি সর্বশান্ত হয়ে গেছে, এই 5 বছরের মামলা টানতে গিয়ে তার বড় ভাই মারা গেছে, এরই মাঝে নানান সংকট তৈরি হয়েছে। এবং মহামান্য আদালত, আমার যুক্তিতর্কে আপনাকে ইতিমধ্যে আমরা পেশ করেছি যে এই মামলা সম্পূর্ণরূপে একটি মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা। অতএব মহামান্য আদালতের কাছে আমার অনুরোধ, 37-এর 13 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আমার এই আসামি সম্পূর্ণ নির্দোষ হিসেবে আমি দাবি করছি এবং তাকে বেকসুর খালাস দেওয়া হবে। আইনের ধারাটা বলল 5 মিনিট তার প্রেজেন্টেশন দেওয়ার পরে সর্বশেষ 30 সেকেন্ডে সে আইনের ধারা বলবে, আর বাকি 4.5 মিনিট তার পরিস্থিতি, চলতি নিয়ম, আমাদের প্রচলিত নিয়ম, বাংলাদেশের রীতি, বাংলাদেশের সামাজিকতা, বাংলাদেশে সামাজিকভাবে কিভাবে হয়রানি করা হয় সমস্ত গল্প আমার আসামির বেদনাকে ধারণ করে বলতে পারলেই এই আইনজীবী সফল হন। কি আমার সাথে আপনারা একমত? আপনারা যারা আদালত পাড়ায় গেছেন, আদালত কক্ষে দুটো একটা আদালত এরকম দেখেছেন, ঘটনা কিন্তু তাই। একজন শিক্ষক যখন সে ভালো ভাবরস ধরতে পারে, তার ক্লাসে কোনো শিক্ষার্থী অমনোযোগী থাকতে পারে না। আপনার এখানে অনেক শিক্ষক আছেন আমি জানি, তো আপনার দুজন একটা দারুণ বিষয়, যদি ভাবরসটা জানেন আপনার সবচেয়ে অমনোযোগী শিক্ষার্থীও চূড়ান্ত মনোযোগী হয়ে উঠবে, কোনো সন্দেহ নেই। তাহলে বাচিক শিল্পের প্রত্যেকটা মানুষকে ভাবরস জানতে হবে। তাহলে আমরা ভাবরস নিয়ে বিস্তারিত কথা বলবো। একজন বাচিক শিল্পীর দ্বিতীয় যোগ্যতা হচ্ছে ভাব এবং রস। এর পরের যোগ্যতা হচ্ছে স্বচ্ছতা, ক্লিয়ারিটি। আমি আপনাদের সাথে কথা বলার জন্য একটা ছোট্ট মাইক্রোফোন ব্যবহার করছি। এই মাইক্রোফোনের দিয়ে আমি জানি আমার এবং আপনাদের নেটওয়ার্ক যদি ঠিক থাকে, খুব স্বচ্ছভাবে আমার কথা শুনবে। ধরেন আপনি কোথাও আবৃত্তি করছেন, শুদ্ধ উচ্চারণও হলো, ভাবরসও ঠিক থাকলো, কিন্তু 100 জন দর্শকের 80 জন দর্শক আপনার কথা বুঝলো না, শুনলো না, তাহলে আপনি ব্যর্থ না? এই স্বচ্ছতার জায়গায় আমাদের অনেক ক্ষেত্রে শব্দ খেয়ে যাওয়া, শব্দের সঠিক উচ্চারণ না জানা, প্রতিটি শব্দের শেষ অক্ষরের উচ্চারণ আমরা করতে পারি না, যেটাকে টেল ড্রপ বলে। ধরেন আমাদের আমাদের এর সর্বশেষ রটা ছুটে যায় বাংলাদেশের 98% মানুষের। তো এই সব কারণে অনেক ক্ষেত্রে অস্বচ্ছ কথা আমরা বলে থাকি। এই অস্বচ্ছতা থাকলে কোনোভাবে বাচিক শিল্পী হওয়া যাবে না। তো আমরা কিভাবে স্বচ্ছ কথা তৈরি হয়, স্বচ্ছ উপস্থাপন তৈরি হয়, সেটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো ক্লাসে। এবং এই স্বচ্ছতা বাচিক শিল্পের প্রত্যেকটা মাধ্যমের প্রয়োজন। তারপরে দরকার স্বর প্রক্ষেপণ জ্ঞান। আমি স্বরটা কোথায় কখন কিভাবে প্রয়োগ করব, এই জ্ঞানটা যার নেই তিনিও বাচিক শিল্পী হতে পারেন না বা পারবেন না। ধরেন আমার কাছে একজন মানুষ বসে আছে, তাকে যদি বলি কি অবস্থা, কেমন আছো, একটা স্বরে বলবো। আর এই কথাটাই যদি আমার পাশের কক্ষে একজন বসে থাকে তাহলে বলবো কি অবস্থা, কেমন আছো, স্বরটা বদলে গেল না? এইটা যদি আমি বুড়িগঙ্গার ওই পাশে একজন দাঁড়িয়ে আছে আর এই পাশ থেকে বলি তাহলে কি বলবো? কি অবস্থা, কেমন আছো?
স্বর কিন্তু এক এক সময় এক এক জায়গায়। তো এই স্বরের ব্যবহার না জানলে বাচিক শিল্পী হওয়া যায় না। তোমরা সুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছিলাম, কে জানে। খেয়াল করেছেন স্বরের ব্যবহার? স্বর দিয়েই বোঝা যাচ্ছে আমি অনেক দূরে আছি। কবিতায় রবীন্দ্রনাথ বলেছে, আমি নদীর খরস্রোতা নদীর মাঝখান দিয়ে নৌকায় চড়ে যাচ্ছি, আর এই যুগের ছেলে মেয়েরা নদীর পাড়ে বসে রয়েছে। তাহলে এই দূরত্বটা আমি স্বর দিয়ে বোঝাবো। যারা খবর পড়েন খেয়াল করবেন শিরোনামটা উঁচু স্বরে। গতকাল ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছে 18 জন। শিরোনাম মানে উঁচু স্বর। যখনই এটা আবার বিস্তারিত পড়বো তখন কিন্তু নিচু স্বরে। গতকাল ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছে 18 জন। আহত হয়েছে অন্তত পক্ষে 50 জন। আহত সবাইকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বরের ব্যবহারটা খেয়াল করেছেন? সংবাদ উপস্থাপক যারা হতে চান, আপনারা এভাবে শোনেন, এই কৌশলটাও রপ্ত করতে হবে। অনুষ্ঠান উপস্থাপক যারা হতে চান, জেমসকে যেভাবে মঞ্চে ডাকলেন, রেজওয়ানা চৌধুরী বন্যাকে সেভাবে মঞ্চে ডাকলে মানুষ আমাকে পিটাবে না? আমি যদি এভাবে বলি, প্রিয় দর্শক, এবারে মঞ্চে আসছেন প্রখ্যাত ব্যান্ড তারকা নগর বাউল জেমস। মঞ্চে আসছে নগর বাউল জেমস। মানুষ ক্ষেপে যাবে না আমার উপর? এটি তো করা যাবে না। আবার যদি রেজওয়ানা চৌধুরী বন্যা মানেই ক্লাসিক্যাল শান্ত গান করে, আমি যদি এভাবে ঘোষণা করি, প্রিয় দর্শক, এবারে মঞ্চে আসছেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, তাহলেও মানুষ ক্ষেপে যাবে, নেবে না। কারণ রেজওয়ানা চৌধুরী বন্যা মানে ক্লাসিক্যাল শান্ত গান করেন, রবীন্দ্রনাথের গান করেন। উনি মঞ্চে উঠে গাইবেন, ও আমার দেশের মাটি, তোমার তরে ঠেকায় মাটি। তাহলে এই শিল্পীকে ডাকতে হবে মিষ্টি করে। প্রিয় দর্শক, এবার মঞ্চে ডেকে নিচ্ছি উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। আপনাকে মঞ্চে আসছেন নন্দিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। তাহলে বন্যাদি মানে নিচু স্বরে শান্ত। আর জেমস মানে কি? দুষ্টু ছেলের দল এসে গান ধরবে, আর দুষ্টু ছেলেমেয়েরা নেচে গিয়ে চেয়ার ভাঙবে 200। জেমসের যে কনসার্টে চেয়ার সোফা থাকে, সে কনসার্টে আয়োজকদের ভালো একটা ভর্তুকি যায় আমি জানি। তো রাজধানীতে জেমসের কনসার্টে নাচার জন্য একটা জোন রাখা হয়, যেখানে কোনো চেয়ার টেবিল বেঞ্চ কিচ্ছু রাখা হয় না, যাতে আয়োজকদের ভর্তুকি না দিতে হয়। তাহলে জেমস মানে তো কনসার্ট, নাচের প্রোগ্রাম, নাচবে ছেলে মেয়েরা। তাহলে সেইটা আপনাকে সেইভাবেই বলতে হবে। প্রিয় দর্শক, এবার এই ক্ষণে যে নামটি আমি ঘোষণা করব, নামটি বলতে না বলতেই মুহুর্মুহু করতালিতে ভরে উঠবে এই আয়োজন। কি বলবো নামটি? একদম ঠিক বলেছেন, মঞ্চে আসছেন আমাদের সকলের হৃদয়ের মানুষ, ভালোবাসার মানুষ, উপমহাদেশের প্রখ্যাত ব্যান্ড তারকা, যাকে নিয়ে আমরা গর্ব করি, অহংকার করি। মঞ্চে আসছেন নগর বাউল জেমস। মঞ্চে আসছেন নগর বাউল জেমস। যখন আপনি শটটা এই জায়গায় দিবেন, দেখবেন জেমসের ড্রাম আর্টিস্ট শুরু করে দেবে আপনার সাথে সাথে একেবারে ধুম তুলে দেবেন তালের। কিন্তু ওই সময় যদি আপনি ঘোষণা করেন মঞ্চে আসছে নগর বাউল জেমস মিষ্টি করে, তখন নগর বাউল টিমের ড্রাম আর্টিস্ট স্টিক খুঁজবে, কই গেল স্টিক, খুঁজে বেড়াবে। আর আপনি উপস্থাপনা ঠিক হলে উনি শুরু করে দেবেন, মানে পুরো পরিবেশটাই জমে উঠবে। এবং উনি যখন শুরু করে দিল তখন জেমস কোনার মধ্যে বসেছিল বা দাঁড়িয়েছিল, উনি বুঝবে সময় হয়ে গেছে। উনি দৌড়াতে দৌড়াতে মঞ্চে এসে বলবে, লাভ ইউ, এটা বলবে। উনিও আবহটা নেবে। মানে আপনি একজন উপস্থাপক কত মানুষকে একটা পরিস্থিতির মধ্যে আটকাতে পারেন, ভাবতে পেরেছেন? একজন অনুষ্ঠান উপস্থাপক অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আবহর জন্য। তাহলে এইটা আমরা নিশ্চিত করতে পারি আমাদের স্বরের ব্যবহার দিয়ে। তো স্বরচর্চা, স্বরের আনুষঙ্গিক ব্যবহার নিয়ে আমরা ক্লাস করব। ব্যবহারিক উপায়ে সেই ক্লাস অনুসরণ এবং চর্চা করলে আপনাদের এই সংকটগুলো সমাধান হয়ে যাবে আশা করছি। এরপরে যে যোগ্যতা লাগবে, শ্রুতি মধুর কণ্ঠস্বর, খুব মিষ্টি গলা আমাদের লাগবে। সবাই ভাবছেন এই তো জায়গা মতো আসছেন, আমার গলাটা মিষ্টি না, আমার গলাটা হাঁসের মতো, এটা অচল। আপনাদের যদি জিজ্ঞেস করি কার কার গলা ভালো বলে বিশ্বাস করেন, দেখি একটু আপনাদের একটু অ্যানালগ হাত, মানে নিজের হাতটা উঠাবেন। আপনারা কে কে বিশ্বাস করেন যে আপনার গলা ভালো, মিষ্টি? একটু হাতটা দেখি। অ্যানালগ হাত, ডিজিটাল, জীবন্ত হাত। বা কে কে বিশ্বাস করেন যে আপনার গলা ভালো?
কি চমৎকার, আমি দেখতে পাচ্ছি আপনারা মোটামুটি 40 ভাগ মানুষ হাত তুলেছেন। ধন্যবাদ। বাকি 60 ভাগ মানুষ কিন্তু মনে প্রাণে বিশ্বাস করেন আপনার গলা ভালো না। এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। কোনো মানুষ যদি একবার বিশ্বাস করে তাকে দিয়ে হবে না, তার এটা খারাপ। এই মানুষটাকে আর ক্রেন দিয়েও, 4টা ক্রেন দিয়েও তোলা যাবে না। আগে বিশ্বাস করতে হবে আমি পারি, আমাকে দিয়ে হবে। তাহলে সেই মানুষটাকে সামনে অগ্রসর করানো সম্ভব। ভারতীয় উপমহাদেশ এবং বিশেষ করে বাংলাদেশের মানুষের এই স্বভাব আছে, আয়নার সামনে আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে আয়নার খুব কাছাকাছি গিয়ে চেহারার উপর হাত বুলাবো আর বলবো, আল্লাহ তাআলা কি আমাকে আর 2 পোস্ট ফর্সা বানাতে পারতো না? উনি এত কিপটা, এত কৃপণ। স্রষ্টার নামে আমরা মামলা ঠুকে দিচ্ছি, তাই না? তারপরে অনেকেই আয়নার সামনে দাঁড়িয়ে একটু করে লম্বা হবে আর বলবে, আল্লাহ তাআলা আর 1টা ইঞ্চি বা 2টা ইঞ্চি লম্বা বানালে কি ক্ষতি হতো? এই আফসোসে আমরা মরে যাই। উন্নত বিশ্বের মানুষের এইসব আফসোস থাকে না। এই জন্য তারা উন্নত, রুচিতে, সমৃদ্ধিতে জীবনযাপন, এগুলো চিন্তাই করার প্রয়োজন নেই। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী, সবচেয়ে ক্ষমতাধর গণমাধ্যম ব্যক্তিত্ব, তিনি, ওনার নাম হচ্ছে অপরা উইনফ্রে। আমেরিকার একজন কালো মহিলা। আমেরিকা বর্ণবাদের চূড়ান্ত জায়গা, যেখানে কালো সাদা এক স্কুলে পড়ে না, এক বাসে ওঠে না, এক হোটেলে থাকে না, এক অনুষ্ঠানে যায় না। বর্ণবাদে এত ব্যবধান, সাদা আর কালো। সেই দেশ কেন, সারা বিশ্বের ক্ষমতাধর নারী সেই আমেরিকার একজন কালো মানুষ। আর আমরা এমন একটা সমৃদ্ধ দেশে বাস করি যেখানে বর্ণবাদের ন্যূনতম প্রয়োগ এই দেশে নাই। সেই দেশে আপনি এই কালো রং, উচ্চতা নিয়ে এত দুশ্চিন্তা মাথায় রেখে আপনি প্রতিদিন নিজেকে অপমান করেন, নিজেকে ছোট করেন কেন? এগুলো আজকে থেকে মাথা থেকে ঝেড়ে ফেলে দেবেন। যদি উচ্চতা, চেহারা, গায়ের রং এগুলো দিয়েই সব হবে, তাহলে হানিফ সংকেত মহোদয় বাংলাদেশে 5 দশক ধরে সেরা অনুষ্ঠান উপস্থাপক কিভাবে, আমাকে বলেন? তাহলে ফজলুর রহমান বাবু 6বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার কি করে পেলেন, আমাকে বোঝান। আমাদের নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম কিভাবে প্রতিদিন এত সুপার হিরোর মতো অভিনয় করে চলেছে, আমাকে বোঝান। আপনি এত প্রতিবন্ধকতা কেন মাথায় রাখছেন? আমাদের এই বাংলাদেশে 2 হাত 2 পা নাই, কিন্তু সেই মানুষটা এসএসসি এইচএসসি তে গোল্ডেন A+ পাচ্ছে, এই মানুষের অভাব আছে আমাদের দেশে, আছে না? তাহলে আপনি একজন সুস্থ সবল মানুষ, আর আপনি আপনার উচ্চতা, চেহারা, গলা নিয়ে নিজেকে প্রতিদিন ছোট করছেন। এই কাজটি আজকে থেকে মাথা থেকে ঝেড়ে ফেলবেন। স্রষ্টা, মহান স্রষ্টা প্রতিটি মানুষকে অসম্ভব সুন্দর করে বানিয়েছেন, অসম্ভব সৌন্দর্য মণ্ডিত কণ্ঠ প্রদান করেছেন। সেটা আমারটা আমার মতো সুন্দর, আপনারটা আপনার মতো সুন্দর। পৃথিবীর একটি মানুষ কোনোভাবে আরেকটি মানুষের মতো নয়। অতএব আপনি আপনার সৌন্দর্যটাকে আজকে থেকে প্রকাশ করার চেষ্টা করুন, তাহলেই হবে। এই বিশ্বাসটা যদি রাখেন, তাহলে আমরা আমাদের গলাটাকে আরো সুমিষ্ট সুন্দর করার যে কৌশল রয়েছে সেগুলো আগাতে পারবো। এখানে একটা উদাহরণ আমি বলি। ধরেন আপনার ঘরে ছোট্ট একটা ছুরি আছে, 6 ইঞ্চি, কিন্তু সেটা অনেক চকচকে ধারালো। পক্ষান্তরে সিনেমাতে বড় বড় রামদা দেখেন না? এরকম একটি রামদাও আপনার ঘরে আছে, যে রামদাটা মরিচা পড়ে গেছে। হ্যাঁ, সেটা দিয়ে কোনো কাজ করা যায় না। তাহলে আপনার ঘরের এই যে বিশাল আকৃতির রামদা আছে এবং 6 ইঞ্চি ছুরি আছে, এটার কোনটা সবচেয়ে কার্যকর, গুরুত্বপূর্ণ? 6 ইঞ্চি ছুরি, কারণ সেটা চকচকে ধারালো। তো আপনার গলা মোটা, আপনার চেহারা সুন্দর, আপনি অনেক লম্বা, এইগুলো গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ আপনি কতটা চকচকে ধারালো, কতটা কর্মক্ষম, কতটা উপস্থাপন যোগ্য। তো আপনার গলা, আপনার চেহারা যদি উপস্থাপন যোগ্য হয়, সেটার সাথে রং কোনো বিষয় না, উচ্চতা কোনো বিষয় না। কারণ টেলিভিশনে যে মানুষটা খাটো, এই যে আমাদের পেছনে হট সিট থাকে, ওইটা 1 ইঞ্চি লম্বা করে দিলেই হয়ে গেল। যে মানুষটা লম্বা তাকে 2 ইঞ্চি ডাউন করা হয়, করে ক্যামেরার মধ্যে ঢোকানো হয়। এটা লম্বা চওড়া দিয়ে কি হয় গণমাধ্যমে? আমি তো কোনো প্রভাব দেখি না। হ্যাঁ? অতএব আজকে থেকে আমি লম্বা না, আমি সুন্দর না, আমার গলা সুন্দর না, এগুলো ফেলে দেবেন মাথা থেকে। তারপরেই আমরা চর্চা করে বের করবো যে আমাদের গলাটা আরো ভারী, আরো অনেক ব্যবহারযোগ্য, আরো চমৎকার ব্যবহারযোগ্য। কিভাবে 8 ঘন্টা 10 ঘন্টা কথা বলা যায়, কিভাবে 4টা ক্লাস নেওয়া যায়, কিভাবে সারা রাত ধরে একজন শিল্পী গান করেন, কিভাবে একজন যে টানা 8 ঘন্টা ডিউটি করেন, কিভাবে একজন সংবাদ উপস্থাপক এক নাগারে 1 ঘন্টা সংবাদ পড়েন। এই সমস্তগুলো রপ্ত করা যাবে স্বরচর্চা করার মধ্য দিয়ে, যদি আপনি বিশ্বাস করেন যে আপনি সুন্দর, আপনার গলার উপর আপনার নির্ভরতা আছে। তো আমরা, শ্রুতি মধুর কণ্ঠস্বরটা বাচিক শিল্পের প্রত্যেকটা ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাচিক শিল্পে কণ্ঠটাই প্রধান। তো সেই কণ্ঠের মাধুর্যতা, সৌন্দর্যতা আরো কিভাবে বাড়ানো যায়,
সেটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, কিন্তু তার আগে আজকে থেকে মনস্তাত্ত্বিক জায়গায় আপনি প্রস্তুতি নেন। আপনি সুন্দর, আপনার কণ্ঠ সুন্দর। এইবার আর একবার দেখি তো, কার কার কণ্ঠস্বর সুন্দর বলে বিশ্বাস করেন। আর একবার একটু হাত দেখি এইবার, কে কে বিশ্বাস করেন কার কার গলার সুন্দর। বা এখন শুধু হাতই না, ভি দেখাচ্ছে অনেকে। হ্যাঁ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্রায় 100 ভাগ হাত তুলছেন এখন। এই বিশ্বাসটুকু থাকা প্রয়োজন। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। ঠিক আছে, শুধু এই গলার ক্ষেত্রে না, প্রত্যেক ক্ষেত্রে আপনারা বিশ্বাস করতে শুরু করেন যে আপনি পারেন। আই ক্যান, আমার দ্বারা সম্ভব। তাহলে কেবল সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে, সম্ভাবনার দুয়ারে আমরা এগোতে পারবো। বাচিক শিল্পের প্রত্যেকটা ক্ষেত্রে কণ্ঠস্বর প্রয়োজন, শ্রুতিমধুর কণ্ঠস্বর প্রয়োজন, সেটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। এর পরের যোগ্যতা মেধা এবং অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স। ধরেন আপনি একটি কবিতা পড়ছেন, কবিতার বিষয়বস্তু মে দিবস। তা আপনি জানেন না মে দিবস কি, কেন, কিভাবে। তাহলে কি সেই কবিতাটা ভালো হবে? কোনো সুযোগ নেই। আপনি খবর পড়ছেন আমেরিকান নির্বাচন নিয়ে, কিন্তু আপনি জানেন না আমেরিকান নির্বাচন কিভাবে কি হয়। আমেরিকান নির্বাচনের সরকার প্রধান কি রাষ্ট্রপতি নাকি প্রধানমন্ত্রী, কোনো কিছুই জানেন না। তাহলে কি সেই খবরটা ভালো হবে? আপনি অনুষ্ঠান উপস্থাপন করছেন চে গুয়েভারকে নিয়ে, চে গুয়েভার কে আপনি জানেনই না, তাহলে সেই অনুষ্ঠানটা ভালো হবে না। বাচিক শিল্পী হিসেবে আমরা যে যে মাধ্যমে কাজ করব, যে বিষয়ে কাজ করব, ওই বিষয়ে আমাকে অনেক বিস্তারিত জেনে গবেষক হতে হবে তা আমার নয়। কিন্তু ওই বিষয়ে সম্যক ধারণা যদি না থাকে, তাহলে আমি যতই ঠিকঠাক উচ্চারণ ভাবরস সব ঠিক করি, সেটা নষ্ট হবে, ভালো হবে না। যে কারণে আমরা যে বিষয়টা নিয়ে বাচিক শিল্পী হিসেবে কাজ করছি, ওই বিষয়টা নিয়ে আমাদের সম্যক ধারণা নিয়েই মানুষের সামনে মঞ্চে দাঁড়াতে হবে। বাচিক শিল্পের এর পরের যোগ্যতা হচ্ছে শৈল্পিক পাঠ, আর্টিস্টিক রিডিং। খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে ধরেন আপনারা অনেকেই কিন্তু ভেবে এসেছিলেন যে একটা ফ্রি ক্লাস 10-15 মিনিট করে দেখি, ভালো লাগলে করব, না হলে করবো না। এখানে তো আমি টাকা দিই নাই যে আমি ওখানে বাধ্য। কিন্তু অত্যন্ত দৃঢ়তার সাথে আমি এই কথা আপনাদের বলছি, আজকের ক্লাসের কমপক্ষে 60 ভাগ মানুষ এখনো যারা বসে আছেন ক্যামেরা অন করে, তারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন একটু যাচাই ক্লাস করে দেখি কেমন হয়। কিন্তু 60 ভাগ মানুষ ক্লাসে এসে আটকে গেছেন। ক্লাসটা কোনো না কোনো ভাবে ভালো লেগে গেছে আপনার, এবং এখন আর আপনি বের হচ্ছেন না। এইরকম পরিস্থিতি আপনাদের অনেকের। এই পরিস্থিতিটার পেছনে দায়ী আমি না, আমার চেহারাও না, আমার গলাও না। এই পরিস্থিতির জন্য দায়ী আর্টিস্টিক রিডিং, শৈল্পিক পাঠ। আমি আপনাদের বোঝানোর জন্য কখনো অনেক দ্রুত কথা বলছি, আবার কখনো ধীরে ধীরে কথা বলছি। কখনো বিশেষ বিশেষ শব্দে চাপ দিয়ে চাপ দিয়ে কথা বলছি, আবার কখনো কোনো শব্দে চাপ দিচ্ছি না। আবার হঠাৎ হঠাৎ কোনো কোনো জায়গায় একটু বিরতি দিয়ে কথা বলছি। খেয়াল করেছেন কিনা জানি না। এই তিনটা বিষয় যখন যখন একসাথে হয়ে যাচ্ছে, এই তিনটা বিষয় যখন একসাথে হয়ে যাচ্ছে, অর্থাৎ গতি, বিরতি, চাপ, বিশেষ শব্দে চাপ, কথা বলার মধ্যে গতি, কথা বলার মধ্যে বিরতি, এইগুলো হলে মানুষ তখন সেই কথায় মোহভুষ্ট হয়, সেটা মনোযোগ দিয়ে শোনে। তো এইটা এইটা করতে যাওয়ার কারণে আপনারা ওখানে আটকে গেছে। আমি একটা প্যারা কবিতা যখন পড়ি, খেয়াল করেন, 4 লাইন কবিতা আমি কখনোই এক গতিতে যদি পড়ি খুব ক্লান্ত হবে। আপনারা খেয়াল করবেন এই প্যারাটা গতি, চাপ, বিরতি, অর্থাৎ কোন শব্দে চাপ দিচ্ছি, গতি নিয়ে আমি কি পরিবর্তন করছি, এবং বিরতি কোথায় দিচ্ছি, সেটা একটু খেয়াল করেন। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমি সত্যিকারের ভালোবাসবে, সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু, তবু কথা রাখেনি বলে। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো,
কেউ কথা রাখে না। এই অংশে আমি তিনটা বিষয় প্রয়োগ করেছি: গতি, চাপ, বিরতি। এবার দেখেন, গতি, চাপ, বিরতি বাদ দিয়ে আমি উচ্চারণ এবং ভাবরস ঠিক রেখে আবার কবিতাটা করছি। ঠিক রেখে আবার করছি। খেয়াল করেন সকলে। হ্যাঁ, রবিন অ্যাক্টিভ থেকে স্ক্রিনে দেখো। আমি আরেকবার এই কবিতাটা পড়ি। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে, সেদিন আমার বুকেও এরকম আদরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম, তবু কথা রাখেনি বরুণ। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। বলেন, কোনটা ভালো লাগছে? আমি কিন্তু এই পরে যেটা পড়ছি, রবিন কি লাইনে আছো? রবিন, স্ক্রিন খেয়াল করো। আপনি খেয়াল করে দেখেন, তাহলে কবিতা আপনি যদি শোনার জায়গা বলেন, কোনটা শুনবেন? আগেরটা না পরেরটা? আগেরটা ভালো লাগে। এই ভালো লাগার পেছনে কারণ হচ্ছে এই শৈল্পিক পাঠ: গতি, চাপ এবং বিরতি। এটি আবৃত্তি শিল্পীকেও দরকার, সংবাদ উপস্থাপককেও দরকার, অনুষ্ঠান উপস্থাপককেও দরকার। প্রত্যেকটা মানুষকে ঠিকঠাক মতো এটি খুব প্রয়োজন। তো রবিন, আমাকে শুনতে পাচ্ছো? রবিনকে জি আসলে... স্যার। হ্যাঁ, হ্যাঁ। আমি শেয়ার করতে পারছি না আবার স্ক্রিন। ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? এই শৈল্পিক পাঠটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব, গতি, চাপ, বিরতি কিভাবে নিয়ন্ত্রণ করব, সেটা সকলেরই প্রয়োজন। একজন ভালো বক্তা একই গতিতে বক্তব্য দিলে খুব খারাপ হবে, যতই ভালো করুন। কিন্তু হুট করে দ্রুত, হুট করে ধীরে, তখন ভালো হবে। আপনারা যারা ওয়াজ করতে চান, তাদের ওয়াজে আমাদের ভালো লাগে। যারা হঠাৎ দ্রুত, হঠাৎ ধীরে এই যে কাজগুলো করতে পারে, তাদের ওয়াজ। এই গভীর রজনীতে, এই জান্নাতের বাগিচায় যারা একত্রিত হয়েছেন, আসুন ভাইরা, আসুন সকলে এগিয়ে আসুন। গায়ে গায়ে মিলে বসুন। দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করেন। এই দেখেন, এক জায়গায় নাই কিন্তু, উঠছে, নামছে। এই খেলাগুলো গতি, চাপ, বিরতি দিয়ে যত খেলা যাবে, তত বেশি সমৃদ্ধ হবে বক্তব্যের ক্ষেত্রে। ভাইরা আমার, আমি আপনাদের সকলকে আশ্বস্ত করছি, আগামী 3 মাসের মধ্যে আমাদের যা যা সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এই 3 মাস আপনাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, কিন্তু সজাগ থাকতে হবে। আমাদের শত্রুপক্ষরা কিন্তু সক্রিয়। খেয়াল করছেন? এই যে দ্রুত, এই যে ধীরে, এই কাজগুলো না করলে বক্তব্য সমৃদ্ধ হবে না। তো আবৃত্তি, অভিনয়, উপস্থাপনা, গল্প বলা, বক্তৃতা, বিতর্ক, সমস্ত কিছুর সাথে এই শৈল্পিক পাঠ, আর্টিস্টিক রিডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা এইটা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, চর্চা রাখা যায়, এটার জন্য দুইটা একেবারে বিস্তারিত ব্যবহারিক ক্লাস আমাদের রয়েছে। এরপরে লাগবে আবেগ নিয়ন্ত্রণ এবং আত্মবিশ্বাস। বাঙালিদের প্রচুর আবেগ এবং অকারণ আবেগ গণমাধ্যমে প্রচুর দেখা যায়। গণমাধ্যমে কি বাইরেও, ধরেন আপনার একজন বন্ধু বা বান্ধবী হঠাৎ ফোন করে আপনাকে একটু গালমন্দ করলো, আপনি এত কান্নাকাটি করলেন, 2 বেলা না খেয়ে থাকলেন। পরিস্থিতিটা কি হলো? ক্ষতিকার হলো আপনার। এই আবেগগুলো গণমাধ্যম করলেই চলবে না। আপনি টেলিভিশনে খবর পড়তে ঢুকবেন, ঢোকার সময় আর একজন আপনাকে বলবে, আজকে আপনি কি শাড়িটা পরছেন। আর একটা মেয়ে বলবো, শাড়িটা দেখতে কাজের বুয়ার মতো লাগে। 2 মিনিট আগে আপনি 2 ঘন্টা ধরে এই শাড়ি পরেছেন, প্রস্তুতি নিয়েছেন। ওই সময় যদি মাথার মধ্যে আপনি কাজের বুয়া প্রবেশ করান, তাহলে খবরটা কাজের বুয়ার মতো হয়ে যাবে। কিন্তু ওই সময় এগুলো, এইসব আবেগ নেওয়াই যাবে না। খবরটা এত দারুণ ভাবে পড়তে হবে যেন মানুষ পোশাকের দিকে নজর দেওয়ার সুযোগ খুব একটা না পায়। আপনারা প্রত্যেকেই, যে সিনেমাটা ভালো অভিনয় হয়, ভালো গল্প থাকে, সেই সিনেমার কি আর্টিস্টের পোশাক দেখার সুযোগ পান? একটু ভেবে দেখেন তো। কোনোভাবে সুযোগ পান? যেটার অভিনয় দুর্বল, সেইটার তখন শাড়িটা ভালো, পাঞ্জাবিটা ভালো, চশমাটা ভালো, এগুলো খেয়াল করে। অতএব একটি ভালো সংবাদ যদি ভালো পড়া হয়, তার পোশাক পরিকল্পনায় যদি একটু দুর্বলতা থাকে, সেটা সত্যিকার অর্থেই থেকে যায়। সেটা থাকার কোনো সুযোগ নেই। অতএব এই সমস্ত আবেগ আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে, খুব বেশি নিয়ন্ত্রণে রাখতে হবে। কারণ শিল্পী জীবনটাই আমরা একটা নকল জীবন উপস্থাপন করি।
শতভাগ নিজের আবেগকে ওখানে প্রয়োগ করার সুযোগ তো নেই, আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং এই আত্মবিশ্বাসের সাথে আবেগ নিয়ন্ত্রণটা খুব গুরুত্বপূর্ণ। আমরা বড় হতে চাই, একটা নতুন পদক্ষেপ নিতে চাই, নতুন স্বপ্ন দাঁড় করাতে চাই, দেখবেন আপনারা কাছের মানুষেরাই সকলেই আপনাকে নিরুৎসাহিত করছে। আমাদের সমাজটাই কিন্তু নিরুৎসাহিতের সমাজ। সকলেই শুধু চাকরি করতে অভ্যস্ত, চাকর হতে অভ্যস্ত, নিরাপদে একটা মাস শেষে নির্ধারিত নিরাপত্তামূলক বেতন নিয়ে অভ্যস্ত, ঝুঁকি নিতে অভ্যস্ত না। তো সেই সমাজে আমাদের পরিবেশ প্রতিবেশও এটাই অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে আপনি নতুন কোনো ঝুঁকি নিতে আপনাকে উৎসাহিত করেন। কিন্তু আপনারটা আপনাকে করতে হবে, সেই আত্মবিশ্বাস আপনার থাকতে হবে। তো বাচিক শিল্পীকে আত্মবিশ্বাসী হওয়া ছাড়া জরুরি আর কিছু মাথায় রাখার, আপনি আত্মবিশ্বাস নাই, আপনি আবেগে গদগদ, তাহলে কিন্তু নষ্ট হবে জীবনটা। এই আবেগ শুধু বেদনার আবেগ না। ধরেন আপনি ফেসবুকে একটা কবিতা দিলেন, 1 ঘন্টার মধ্যে 23টা কমেন্টস পড়ে গেল, 6টা শেয়ার হয়ে গেল, 76 জন বন্ধু আপনাকে ওয়াও, ফ্যান্টাস্টিক, হাততালি, লাইক, নানান কিছু দিল। দেওয়ার পরে আপনি আকাশে ভাসতে থাকলেন, আহা আমি কি চমৎকার আবৃত্তি করি গো। কিন্তু এর মধ্যে হয়তো 17টা উচ্চারণ ভুল, আপনার বন্ধুরা কেউ তো ধরে দেবে না ভয়ে। ভুল ধরলে যদি আপনি আনফ্রেন্ড করেন, আর আপনার বন্ধু যেহেতু, বন্ধু হলে বন্ধুর ভুল ধরবো কেন? সত্যিকার বন্ধু কিন্তু এইটা না। সত্যিকার বন্ধু যদি পাবলিক প্লেসেও না বলে, অন্তত আপনাকে মেসেঞ্জারে বলবে, বন্ধু তোমার কবিতাটা শুনেছি, ভালো হয়েছে, কিন্তু ওখানে 4-5টা উচ্চারণ ভুল আছে, ভবিষ্যতে ঠিক করে পড়ো তাহলে আরো ভালো হবে। এটা দেখার পর আপনার মেজাজ বিগড়ে গেল। এত বড় সাহস, তুই কি পারিস? আমার কবিতা নিয়ে তুই এত পর্যালোচনা করতে বলছে কে, এত মাস্টারি করতে বলছে কে? তুই দেশের কে? তাই না? তাড়াতাড়ি আনফ্রেন্ড করলেন। এ আর এক ভেজাল। এগুলো আবেগ। এই আবেগগুলো নিয়ন্ত্রণ করতে হবে। ওই বন্ধুটি হয়তো ভালোবেসে আপনাকে পছন্দ করে, এই জন্যই বলেছে। আমরা জাতিগতভাবেই শুধু তেলে অভ্যস্ত হয়ে গেছি, যে কারণে তেলবাজ বন্ধুতে ভরে গেছে, এবং আমরাও তেল দিতে পছন্দ করি। তো এখান থেকে বের হয়ে এসে সত্যিকার বন্ধু কিন্তু আপনার ছোট্ট ছোট্ট ভুলগুলো স্মরণ করিয়ে দেবে, আপনিও যার মঙ্গল চান তারও কিন্তু ছোট ছোট ভুলগুলো ধরে দেয়া আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তো আমরা আবেগ নিয়ন্ত্রণ শিখবো, আত্মবিশ্বাসী হয়ে উঠবো। আমরা শেষের দিকে মোট 10টা পয়েন্ট। 9 নম্বর হচ্ছে নিজস্ব স্টাইল বা নিজস্ব ধারা। ধরেন আজকের ক্লাসে অনেকেই ভাবছে না কালকে থেকে আমরা হাসান মাহাদির মতো কথা বলবো। এইটা আবার অন্যায় দাবি এবং অবৈধ চিন্তা। মহান স্রষ্টা প্রতিটি মানুষকে আলাদা করে সৃষ্টি করেছেন, একটু আগেও বলছিলাম। হাসান মাহাদিকে যে গুণ দিয়েছে আপনার মধ্যে, তার চেয়ে আরো অনেক ভালো গুণও হয়তো আছে। আপনি সেটাকে প্রকাশ করেন। নিজস্বতা। একেবারে ওই কবিতা পড়া, ওই সংবাদ পড়া দিয়ে যেন আপনাকে চেনা যায়। আপনি যদি হানিফ সংকেত মহোদয়ের মতো অনুষ্ঠান উপস্থাপন করেন, আপনি জীবনেও হানিফ সংকেত হয়ে উঠতে পারবেন না। হানিফ সংকেত পৃথিবীতে একজনই। স্রষ্টা হানিফ সংকেত একজনকেই বানিয়েছেন। অতএব আপনি যেটা করতে চাচ্ছেন সেটা আপনার মতো করে হতে হবে। সেটি বলাই, চলাই, গঠনে, প্রকাশে, মেকআপে, গেট আপে, সব ক্ষেত্রে নিজের একটা ধারা হতে হবে। তো নিজের ধারা কেমন? ধরেন আমার চুল কোকড়া, তো একে আমি কোনোদিনই ডিসিপ্লিনে আনার চেষ্টাই করি নাই। জেল দেবো, এটা দেবো, সেটা দেবো, দিয়ে এটাকে সমান করবে, এটা আমি চেষ্টাই করি নাই। কারণ আমি কোনোদিন বিশ্বাস করি নাই যে আমার চুল অসুন্দর। আমি বিশ্বাস করি তো। এবং এটার কারণ শাহরুখ খানের চুল দেখে আমার কখনো হিংসে হয় না, কখনো। আমি বিশ্বাস করি এটাই সুন্দর। অর্থাৎ এইটা যদি রেখে নিজেরটা প্রকাশ করেন তাহলে ভালো। আপনি যদি একটি সিনেমা দেখে শাহরুখ খান বা প্রিয়াঙ্কা চোপড়ার মতো হেয়ার স্টাইল করে ফেলেন, আপনাকে যে শাহরুখ খান বা প্রিয়াঙ্কা চোপড়ার মতো লাগবে এর কোনো গ্যারান্টি নেই। আপনাকে বস্তির মতো দেখা যেতে পারে। বস্তি মানে দৃশ্য তো দেখতে খুব মসৃণ নাও হতে পারে না। কারণ শাহরুখ খানকে ওই সিনেমার জন্য তৈরি করা হয়েছে ওইভাবে। আর আপনি তৈরি হবেন আপনার জন্য। আপনার কি সৌন্দর্য সেটি বের করেন। আপনার শাড়ি পেছনে দিলে ভাল লাগছে না সামনে দিলে ভালো লাগছে, আপনার চুল সিথি করলে ভাল লাগছে না পেছনে দিলে ভাল লাগছে, আপনার কোটা সুন্দর আপনি বের করেন খুঁজে। আপনার মধ্যে অবারিত সৌন্দর্য লুকিয়ে আছে, অন্যেরটা দেখে হিংসায়ও পড়ার দরকার নেই, এইটা নিয়ে ঝাঁপায়ও পড়ার দরকার নেই। এটা আপনি আপনাকে স্মরণ করেন। প্রভু এমন শক্তি চাই যেন প্রতিদিন কত দিনকে ছাড়িয়ে যায়। আপনি প্রতিদিন আপনাকে অতিক্রম করে এক ধাপ উপরে যান, এর বেশি মানুষের দরকার নেই। আমি হাসান মাহাদি চাইলেই বিল গেটস হতে পারবো না, কিন্তু আমি হাসান মাহাদিকে অতিক্রম করতে পারবো আগামীকাল। এই ক্ষমতা আমার আছে। অতএব আপনার সেই ক্ষমতা আছে প্রতিদিন আপনাকে অতিক্রম করে আরেকটু উন্নত করার। আপনি আপনাকে ছাড়িয়ে যান। তাহলে প্রতিদিন যদি এক ধাপ করে আপনি ওঠেন, 365 দিনে 300 ধাপ উঠবেন। এমনও দিন আসতে পারে বিল গেটস এর চেয়েও এই দেশে
এই বিশ্বে প্রভাবশালী হয়ে উঠতে পারেন, আপনি অসম্ভব কিছুই না। অতএব এই যে নিজের স্টাইল, নিজের ধারা, সেটা কবিতা পড়া হোক, খবর পড়া হোক, বাচিক শিল্পের যে কোনো মাধ্যমে নিজের ধারাটা আমরা আজকে থেকে জীবন্ত করবার জন্য লেগে যাব। সব শেষ যেটা টেকনোলজিক্যাল নলেজ, প্রযুক্তিগত জ্ঞান। 2024 সালে এসে যদি প্রযুক্তিগত জ্ঞান আমরা শূন্যের কোটায় থাকে, তাহলে আমাকে কিন্তু হবে না। তো যে কারণে আজকের ক্লাসে তারাই শতভাগ মনোযোগী, যারা মোবাইল ব্যবহারের এই প্রযুক্তি শতভাগ মেনে নিয়ে ক্লাস করছেন। এবং আমার ধারণা, ক্লাসে, হ্যাঁ, এটা রবিনের হাতে আছে, রবিনকে বলছি। ঠিক আছে। আচ্ছা, তো আজকের ক্লাসে যারা ইতিমধ্যে এই 1.5 ঘন্টা ক্লাস করে ফেলেছেন, আমার ধারণা আপনাদের সকলের অনুভূতি এরকম জায়গায় এসে পৌঁছেছে যে আমরা অনলাইন ক্লাস করছি না, একেবারে অফলাইনে যেভাবে জীবন্ত মনোযোগী ক্লাস করেন সেটা মনে হচ্ছে না। এটা কেন মনে হচ্ছে? প্রযুক্তির ব্যবহারটা আপনি করেছেন। যারা প্রযুক্তির ব্যবহার করেন নাই ঠিক মতো, তারা কিন্তু অমনোযোগী। তারা কিন্তু এখনো ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে আর ভাবছে যে আসলাম একটু খবর পড়া শিখতে, কিন্তু এই ভদ্রলোক এত কথা কয় কেন? সে মনে মনে এটা ভাবছে। কিন্তু যারা মনোযোগ দিয়ে ক্লাস করছেন তাদের কিন্তু এই ভাবনা নেই। এটা হচ্ছে বিষয়, কারণ মনোযোগ একটা বিষয়। এই মনোযোগ প্রযুক্তির সাথে সম্পর্ক। তো আমরা এই মুহূর্তে, আমরা বাচিক শিল্পী হতে গেলে মাইক্রোফোনটা কোথায় ব্যবহার করব, একটু কাছে না দূরে, সেটি আমাদের জানতে হবে। টেলিভিশন স্টুডিওতে বসলে এক গাদা প্রযুক্তি আমাকে কিলিবিলি করে গিলে খাবে। এখানে একটা মাইক্রোফোন, কানের মধ্যে একটা ছোট্ট টক ব্যাগ থাকবে, যেখান থেকে বিপরীত পাশ থেকে আমাকে অনেক নির্দেশনা দেওয়া হবে। কোমরের মধ্যে একটা মেশিন থাকবে, পায়ের মধ্যে একটা প্যাডেল থাকবে, 4-5টা ক্যামেরা থাকবে, 300 লাইট একবারে জ্বলে উঠবে। এই এতগুলো চাপ নিয়ে আমি চেয়ার সামলাবো, এই কারণে ওই চেয়ারটার নাম হট সিট। ওই চেয়ারটাকে কোনো কিন্তু ইলেকট্রিক লাইন দিয়ে হট বানানো হয় না। ওইটা হচ্ছে, এই যে এত চাপ আমাকে বহন করতে হয়, এত উত্তপ্ততা আমাকে বহন করতে হয়, এই জন্য এটি হট সিট। তাহলে এই প্রযুক্তিগত জ্ঞান যদি না থাকে, আমি কিন্তু এই মুহূর্তে কোনো গণমাধ্যমেই বা কোনো বাচিক শিল্পের মাধ্যমে আমরা কাজ করতে পারবো না। তাহলে এই প্রযুক্তিগত জ্ঞানও আমাদের অভ্যস্ত হতে হবে। এই হচ্ছে বাচিক শিল্পী হবার জন্য মৌলিক 10টি যোগ্যতার কথা আমি এতক্ষণ আপনাদের বলছিলাম। আমরা যে 10 দিনের একটি বুট ক্যাম্প করতে যাচ্ছি, সেই বুট ক্যাম্পে মূলত এই 10টা বিষয়ের ক্লাস হবে বিস্তারিত। একজন মানুষ যদি এই 10টা বিষয় তার মধ্যে ধারণ করতে পারে একসাথে, বাচিক শিল্পী হিসেবে তাকে পৃথিবীর কেউ কোনোভাবে আটকে রাখার ক্ষমতা রাখে না, রাখে না, রাখে না। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলি, এই 10টা বিষয় নিশ্চিত হলে আপনি হয়তো ভেবেছিলেন শুধু সংবাদ উপস্থাপক হবেন, কিন্তু এই 10টা বিষয় আপনার চর্চায় থাকলে বাচিক শিল্পে যা ইচ্ছে তাই হতে পারবেন। যেমন আমার ব্যক্তিগতভাবে আমি কিন্তু শুধু অভিনেতা এবং আবৃত্তি শিল্পী হতে চেয়েছি, আর কিছুই হতে চাই। কিন্তু এই মুহূর্তে আমি সর্বাধিক উপার্জন করি বিজ্ঞাপনে ভয়েস ওভার দিয়ে। টেলিভিশনে আপনারা বিজ্ঞাপন দেখেন, সেখানে আমি প্রচুর ভয়েস দিই। এই বিজ্ঞাপনে ভয়েস ওভার দিয়ে আমি কোনোদিন কোনো উস্তাদের কাছে শিখি নাই, কারোর কাছে ক্লাস করি নাই। তো এই 10টা বিষয় অভিনয় আবৃত্তি চর্চা করার কারণে আমার মধ্যে চর্চা রয়েছে বা ছিল, যে কারণে বিজ্ঞাপনে আমি ভয়েস দিতে পারছি। আমি বাংলাদেশের রাষ্ট্রীয় অনেক বড় বড় অনুষ্ঠান, রাষ্ট্রীয় কর্পোরেট নানান অনুষ্ঠান উপস্থাপনা করি। আমার জীবনে কোনোদিন অনুষ্ঠান উপস্থাপক হিসাবে কোনো উস্তাদের কাছে একটি ক্লাস করি, কিন্তু আপনি আপনাদের দোয়ায় নির্দ্বিধায় অনুষ্ঠান উপস্থাপনা করতে পারি। আমি প্রচুর ডাবিং করছি, ডাবিং এর জন্য আমি কোনো দিন কারোর কাছে একটা ক্লাস করি, কিন্তু এই ডাবিংটা করতে পারছি। কেন পারছি? আমি অভিনয় আর আবৃত্তি চর্চার কারণে, আমার মধ্যে এই চর্চাগুলো ছিল, সেগুলোর ব্যবহার আমি নানানভাবে করতে পারছি। তো আপনি এই 10টা থাকলে গণমাধ্যমের এই বিবর্তন, পরিবর্তন, উন্নতি সাধনের মধ্য দিয়ে আপনি কখন কোন কাজে যোগ্য হয়ে উঠবেন হয়তো আপনিও জানেন না। কারণ আমি কিন্তু 10 বছর আগে ভাবি নাই যে ডাবিং শিল্পী হিসেবে আমি এত কাজ করতে পারবো, এত উপার্জন করতে পারবো। আমি যখন ক্যারিয়ারটা শুরু করছি, তখন আমি নিজেও ভাবি নাই যে বিজ্ঞাপনে ভয়েস দিয়ে আমি কোনোদিন উপার্জন করবো, কিন্তু সেটা হয়ে গেছে। তো আপনিও যদি এই 10টা বিষয় আপনার মধ্যে থাকে, আপনি যেটা হতে চেয়েছেন সেটা তো বটেই, এর বাইরে নানানভাবে আপনি আপনাকে প্রয়োগ করতে পারবেন। রেস্টুরেন্টে আপনারা খিচুড়ি খান, অনেকেই খেতে যান। সকালবেলায় রেস্টুরেন্টে একটা বড় পাতিলে খিচুড়ি রান্না হয়।
সেখানে চাল, ডাল, পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ যা যা থাকে দেয়া হবে সব। তো দেওয়ার পরে যখন রান্নাটা একেবারে শেষ প্রান্তে, তখন ওই গরম খিচুড়িটা আরো ছোট ছোট 10টা পাতিলে ভাগ করা হয় গরম থাকতে। এই গরমটার মধ্যে একটার মধ্যে কিছু চিকেন দিয়ে একটা মোচড় দিয়ে ওইটার নাম হয়ে যায় চিকেন খিচুড়ি। একটার মধ্যে বিফ দিয়ে বিফ খিচুড়ি, একটার মধ্যে এগ, একটার মধ্যে ভেজিটেবল, একটার মধ্যে মাটন। এক একটা উপাদান দিয়ে এক একটা নাম হয়ে যাচ্ছে, কিন্তু খিচুড়ি কি একই। বাচিক শিল্প ঘটনাটা তাই, এই 10টা বিষয় সকলের প্রয়োজন। এরপরে ওইটার সাথে হালকা একটু কৌশল, একটু চিকেন যুক্ত হলে ওইটার নাম চিকেন খিচুড়ি, অর্থাৎ সংবাদ উপস্থাপক হিসেবে বিশেষ একটু কৌশল যুক্ত হলে সেটি সংবাদ উপস্থাপক হয়ে যাচ্ছে। আর একটা কৌশল যুক্ত করলে সেটা অনুষ্ঠান উপস্থাপক হয়ে যাচ্ছে। আর একটা কৌশল যুক্ত করলে সেটা রেডিও জকি, সেটা বক্তৃতা, সেটা বিতর্ক, সেটা আইন পেশা হয়ে যাচ্ছে। তার মানে মৌলিক যোগ্যতা কিন্তু এক। তো আমরা এই 10 দিনে মৌলিক যোগ্যতাগুলো নিশ্চিত করব। এরপরে বিশেষ সাহিত্য ক্লাস, এগুলো প্রথম দিক থেকে ধরে নেন এই ক্লাসগুলো আগে শেষ হবে। এরপরে সংবাদ উপস্থাপকের বাড়তি কি করতে হবে, অনুষ্ঠান উপস্থাপকের বাড়তি কি করতে হবে, ভয়েস অ্যাক্টর বা ডাবিং আর্টিস্টকে বাড়তি কি করতে হবে, একজন কন্টেন্ট ক্রিয়েটরকে কি কিভাবে সতর্ক হতে হবে, প্রোডাক্ট প্রমোটার হিসাবে ফেসবুক লাইভ যিনি করছেন তাকে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, একজন বক্তা হিসেবে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, এই বিশেষায়িত ক্লাসও আমাদের এই 10 দিনের বুট ক্যাম্পের মধ্যে অন্তর্ভুক্ত। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আমি অনেক বকবক করেছি, আপনারা সবাই হয়তো ভাবছেন এত বাচাল কেন, এত কথা কয় কিভাবে, এত কথা কেন বলে। আমি আসলাম খবর পড়তে, আমি আসলাম অনুষ্ঠান উপস্থাপন করতে। তো আমাকে একটা স্ক্রিপ্ট দিয়ে অনুষ্ঠান উপস্থাপনা আর খবর পড়ালেই পারতো। কিন্তু বিশ্বাস করেন, আমি আমার স্বল্প জ্ঞানের অভিজ্ঞতায় বলছি, স্ক্রিপ্ট পড়িয়ে সংবাদ উপস্থাপনা, অনুষ্ঠান উপস্থাপনা শেখানো যায় না, যায় না, যায় না। আমার যে ক্লাসের ধারা, সেটি হচ্ছে আপনার মগজের জানালা জানালা দ্বারা যা খুলে দেয়া। খুলে দিলে আপনার ঘরে এমনিতেই আলো বাতাস ঢুকবে, আপনি সমৃদ্ধ হয়ে উঠবেন, আপনি নিজেই সব পাবেন। আমার কোর্সের মোটিভ বা কোর্সের উদ্দেশ্যও তাই। তো আমি এখন আপনাদের কথা একটু শুনতে চাই। আপনাদের আজকে একটি পারফরমেন্স দেখব, সেটি হচ্ছে পরিচিতি পর্ব, প্রত্যেকের সময় 40 সেকেন্ড। সেই 40 সেকেন্ডের মধ্যে এই বিষয়গুলো থাকবে: নাম, নিজের জেলা ও বর্তমান অবস্থান, পিতামাতার নাম ও পেশা, নিজের পেশা, নিজের শখ, বৈঠকে যুক্ত হবার কারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা। এই সবগুলো বিষয় মিলে 40 সেকেন্ড বলবেন। কিন্তু অত্যন্ত ধ্রুব সত্য এবং বাস্তবতা একটা কথা আপনাদের আজকে আমি বলি: পৃথিবীর শ্রেষ্ঠতম কবিতা এটি, পৃথিবীর শ্রেষ্ঠতম অনুষ্ঠান উপস্থাপনা এটি। এই যে 1 মিনিট, আপনি চাকরির ভাইবা বোর্ডে যাবেন, সবার আগে জিজ্ঞেস করবে আপনার সম্পর্কে 1 মিনিট বলো। আপনি ভাবছেন আপনার বাবার নাম, মার নাম, জেলা জানতে চাচ্ছেন। ঘটনা কি তাই? ভাইবা বোর্ডের কাছে আপনার সিভি আছে না? সিভির মধ্যে আপনার বাবার নাম, মার নাম, জন্মস্থান, আপনার সবই তো আছে। তারপরও আপনাকে শুনতে চাইছে কি? আপনার আত্মবিশ্বাস, আপনার বলা কতটুকু। অতএব সেটি উপস্থাপনা হতে হবে। তো সেটা যদি আপনি বলতে গিয়ে কাঁপেন, ভুল উচ্চারণ করেন, আত্মবিশ্বাস না থাকে, তাহলে আপনাকে কেন চাকরিটা দেবে? বিসিএস ভাইবা বোর্ডের 60 থেকে 70 ভাগ মানুষ অকৃতকার্য হয় এই 1 মিনিটের জন্য। সে রসায়নে পড়েছে, রসায়নের কোনো সূত্রের জন্য ভাইবা বোর্ডে কেউ ফেল করে না। কারণ আপনার মেধা যাচাই করা হয়েছে প্রিলিমিনারিতে, রিটেনে। ভাইবা বোর্ডটা হচ্ছে আপনার আত্মবিশ্বাস, নেতৃত্বের ক্ষমতা, এইগুলো চেক করার জায়গা। তাহলে সেইখানে আপনাকে ওই 1 মিনিট বলতে হবে। শুদ্ধ উচ্চারণ 1 নাম্বার, দ্বিতীয় হচ্ছে আত্মবিশ্বাস, তৃতীয় হচ্ছে আত্মবিশ্বাসের সাথে হাস্যোজ্জ্বল থাকতে হবে। আমি আবার বলছি, শুদ্ধ উচ্চারণ এবং বাংলিশ মিশানো যাবে না, যে কোনো একটা ভাষাই বলতে হবে। দ্বিতীয় হচ্ছে আত্মবিশ্বাস, তৃতীয় হচ্ছে হাস্যোজ্জ্বল থাকা। আপনার বাবার নাম, মার নাম, জন্মস্থান যদি শোক সংবাদে বলেন, তাহলে পৃথিবীতে আনন্দের সংবাদ কোনটা? কিন্তু আমরা অধিকাংশ মানুষ, অন্তত 99 ভাগ মানুষ, এই পরিচিতি পর্বটা শোক সংবাদ হিসেবে ধরি। কিভাবে বলেন খেয়াল করেন: শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। অত্র ইউনিয়নের চেয়ারম্যান, আক্কাস চেয়ারম্যান, গতকাল রাত 8 ঘটিকায় হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করিয়াছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি হাসান মাহাদি লালটু, আমার নিজের জেলা ঝিনাইদহ, বর্তমানে আমি ঢাকাতে থাকি। আমার বাবা নুর ইসলাম, তিনি ব্যবসায়ী। আমার মা রাহেলা বেগম, তিনি গৃহিণী। শোক সংবাদ আর এইটার মধ্যে কোনো পার্থক্য আছে?
আমরা সারা জীবন ধরে এই শোক সংবাদ বলে এসেছি। আজকে থেকে আমরা আজকের ক্লাসের পরে আমার কোর্স করেন আর না করেন সেটা শর্ত না, সারা জীবনের জন্য পরিচিতি পর্ব ঠিক করে ফেলবেন। যে কোনো টেলিভিশনের অডিশন বোর্ডে গেলে আপনাকে প্রথমেই সংবাদ বা অনুষ্ঠান করতে দেবে না। ক্যামেরাটা অন করেই বলবে আপনার নিজের সম্পর্কে 1 মিনিট বলেন, এইটা বলবে। সেই 1 মিনিটে যদি আপনি পাস না করেন আপনাকে কিন্তু স্ক্রিপ্ট দেওয়া হবে। তাহলে এই 40 সেকেন্ড আমি আপনাদের কাছে শুনবো হাস্যোজ্জ্বল প্রমিত উচ্চারণ, আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস কিভাবে? ধরেন আপনি এইভাবে বললেন, আমার বাবা হলো গিয়ে একজন উম ব্যবসায়ী। আত্মবিশ্বাস পড়ে গেল না? আপনার বাবা ব্যবসায়ী, এত মনে করার কি আছে? আমার বাবা একজন ব্যবসায়ী। তার মানে এই যে আপনি মাঝে পজ দিলেন এবং উ করছেন, আত্মবিশ্বাসটা পড়ে গিয়ে মনে হচ্ছে আপনার বাবা ব্যবসায়ী না, অন্য কিছু। এবং আপনি বাবাকে অসম্মান করছেন এবং বোর্ডকে বিব্রত করছেন বুঝতে। আমি বোঝাতে পারলাম? আমার মায়ের নাম রাহেলা বেগম। মনে হচ্ছে মাকে উনি আবিষ্কার করছে মায়ের নামটা। এই যে উ বলার কারণে মনে হচ্ছে মায়ের নামটা মনে নাই, ভুলে গেল। তাই না? আমার মায়ের নাম রাহেলা বেগম, আত্মবিশ্বাসের সাথে বলতে হবে। তাহলে এই কৌশলে আমার পরিচয়টা একটু আপনাদের 1 মিনিট দিয়ে দিই। এই জন্য তখন পরিচয় দিনই। দেখেন 40 সেকেন্ড থাকতে হবে। যে কোনো বোর্ড, ভাইবা বোর্ডে আপনাকে 1 মিনিট সময় দিলে 50 বা 55 সেকেন্ডে শেষ করবেন। কোনোভাবে 1 মিনিট 1 সেকেন্ড নেবেন না। এটা খুব বুদ্ধিমত্তার পরিচয়। বেশি বলে কখনোই বুদ্ধিমান মানুষ বেশি বলবে না। সবসময় বেশি বলে বোকারা, মূর্খরা। তো অতএব আপনি যেখানেই বেশি বলে গর্বিত বোধ করেন, সেটা আপনার বোকামি, আপনার মূর্খতা। আজকে থেকে কোথাও বেশি বলবেন না, কম বলবেন। এতে আপনার ব্যক্তিত্ব প্রগাঢ় হবে, সমৃদ্ধ। চলেন, তাহলে কিভাবে সঠিক উপায়ে আমার পরিচয়পত্র হতে পারে আমি একটু বলি। আমার নাম হাসান মাহাদি লালটু। আমার জন্মস্থান ঝিনাইদহ, বর্তমানে আমি ঢাকাতে থাকি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেছি। আমার পেশা বাচিক শিল্পী হিসেবে কাজ করা, অভিনয় করা, উপস্থাপনা করা। আমার মা রাহেলা বেগম, তিনি গৃহিণী। আমার বাবা নূর ইসলাম, তিনি ব্যবসায়ী। আমার শখ কবিতা পড়া, সিনেমা দেখা, বিশ্ব সাহিত্যের সাথে যোগাযোগ রাখা। আমি বৈঠকে যুক্ত হয়েছি এই প্রত্যাশা নিয়ে যে আমি চাই আমাদের প্রাণপ্রিয় সুমিষ্ট বাংলা সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক। এই লক্ষ্যে বৈঠকে যুক্ত হওয়া। ভবিষ্যতে আমি একজন শিল্পী হয়ে বাঁচতে চাই। আশা করি কোনো একদিন আমি শিল্পী হয়ে উঠবো। সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। 40 সেকেন্ডও হয় নাই। এখন আপনারা ভাবতে পারেন যে আপনার জীবন তো অনেক বর্ণাঢ্য, আপনার তো 5 মিনিট বলতে হবে। আমার জীবনও অনেক বর্ণাঢ্য, আমি 1.5 ঘন্টা বলতে পারি। কিন্তু 1.5 ঘন্টা তো বলা যাবে না, কোনোভাবেই বলা যাবে না। আপনাকে স্বল্প সময়ই বলতে হবে, আপনার সময়ের মধ্যে থাকতে হবে। তাহলে আমি এই কাঠামোতে আপনাদের কাছে আজকে পরিচয় শুনবো। আমি বলছি, পরিচয় শুধু তথ্যের জন্য না, আপনার নাম, বাবার নাম, মার নাম, জেলা শোনার জন্য না। এটি একটি কবিতা হিসেবে বলেন, এটি একটি অসাধারণ উপস্থাপনা হিসেবে আপনাকে বলতে হবে। আচ্ছা, এবার আমাদের কোর্স সম্পর্কে একটু বলে শেষ করব। আমরা একটি বুট ক্যাম্প করতে যাচ্ছি। এটি মূলত 3 মাসের একটি কোর্স ছিল, যেটি সপ্তাহে একদিন আমরা ক্লাস করাতাম। তো আমরা সম্প্রতি একটি বুট ক্যাম্প শেষ করে দেখলাম যে টানা 10 দিন নিবিড় পর্যবেক্ষণে রেখে এই ক্লাসটা করাতে ফলাফল বা আউটপুট ভালো হচ্ছে। তো বুট ক্যাম্প বলতেই একটি নিবিড় পর্যবেক্ষণে রাখা, নির্ধারিত সময়। তোমরা টানা 10 দিন একটা নিবিড় পর্যবেক্ষণে রেখে একটি কোর্স পরিচালনা করব। মোট 3 মাসের কোর্সটাকে আমরা 10 দিনে নিয়ে আসবো। সপ্তাহে একদিন করে ক্লাস করতাম 3 মাস। তো সেটা এক সপ্তাহ পর হওয়াতে অনেকেই সেটার প্রতি মনোযোগ হারাচ্ছে, মাঝখান থেকে ছেড়ে দিচ্ছে, অনেক ধরনের ঝামেলা হচ্ছে। তো আমরা বুট ক্যাম্পটা একটা শেষ করেছি। সেটার ফল এত ভালো যে উৎসাহিত হয়ে আমি আর একটা বুট ক্যাম্প আগামীকাল থেকে শুরু করছি। তো সেই বুট ক্যাম্পে যারা বাচিক শিল্পের নানা মাধ্যম নিয়ে কাজ করতে চান তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে। এই বুট ক্যাম্পের ক্লাসটি হবে 10 দিনের। মাধ্যমটা জুম অ্যাপে। আজকে যেভাবে ভিডিও অন করে ক্লাস করছেন, এইভাবে আপনাদের ক্লাস করতে হবে। ক্লাসটা হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30 থেকে রাত 9:30। যারা ভারতের আছেন, পশ্চিমবঙ্গে, তাদের তাহলে 7টা থেকে 9টা। 7 সেপ্টেম্বর থেকে 17ই সেপ্টেম্বর, আমরা 11 দিন বলছি, মাঝে একটা দিন ক্লাসটা বিরতি রাখবো এই জন্য।
তো এই 11 দিনের মধ্যে আমরা 10 দিন টানা ক্লাস করব। এই সন্ধ্যার পরে ক্লাসটা রেখেছি, যাদের অফিস আছে অফিস শেষ করে এসে আমরা ক্লাসে যুক্ত হতে পারবো। এই কোর্সের নিয়মিত ফি মাত্র 8,000 টাকা। আমরা আজকে সেমিনার উপলক্ষে একটা বিশেষ অফার আপনাদের জন্য রাখছি, শুধু আজকের জন্য। এবং এই ব্যাচে আসন সংখ্যা মোটে 100। আমরা মোট 53-54 জন ইতিমধ্যে ভর্তি হয়ে গেছে। আর বাকি খালি আসনগুলোতে আসন থাকা সাপেক্ষে আমরা আজকে আগে আসলে আগে আগে পাবেন ভিত্তিতে আমরা এখানে ভর্তি নেব। নিয়ে 100 পূরণ হবে, পূরণ হয়ে যাবে আজকেই আশা করি। এবং আগামীকাল সন্ধ্যা 7:30 থেকে আমাদের এই টানা 10 দিনের যে বুট ক্যাম্প, যে 10টা বিষয় বলেছি এই 10টা বিষয় মাথায় রেখে আমরা শুরু করব। তো এটার স্ক্রিনশট আপনারা রেখে দিতে পারেন, যারা আগ্রহী তারা 1120 টাকা। আমাদের দুটো নম্বর দেয়া আছে বিকাশের, একটা হচ্ছে পেমেন্ট, যেটি গ্রামীণ। এটাতে যদি টাকা দেন তাহলে পেমেন্ট অপশনে ক্লিক করে 1120 টাকা পাঠাতে হবে। আর যদি সেন্ড মানি করতে চান সেক্ষেত্রে বিকাশের আরেকটি নম্বর বাংলা লিঙ্ক দেওয়া আছে, সেটাতে আপনারা সেন্ড মানি করতে পারবেন। আর নগদ এবং রকেটের ক্ষেত্রে গ্রামীণ নম্বরটা, 1 নম্বর নম্বরটি, এটি পার্সোনাল। তো এটার স্ক্রিনশট রেখে আপনারা সেখানে টাকা পাঠিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে 3টি তথ্য পাঠিয়ে দিতে হবে। টাকা আগে বিকাশ করতে হবে বা রকেট করতে হবে বা নগদ করতে হবে। করার পরে আপনার নাম, আপনার মোবাইল নম্বর এবং আপনার বিকাশ নম্বরের শেষ 4 সংখ্যা। নাম, মোবাইল নম্বর এবং বিকাশ নম্বরের শেষ 4 সংখ্যা, এই 3টি তথ্য আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আপনার তারপরে ফর্ম পূরণ করা আর একটা ক্লোজ গ্রুপে যুক্ত করা, সেই কাজগুলো আমাদের অফিস থেকে সেরে নেবে। এই কোর্সটি 10 বছর থেকে শুরু করে যে কোনো বয়সের এবং পেশার শ্রেণীর মানুষের জন্য উপযোগী, আপনারা এটাতে যুক্ত হতে পারবেন। এই ক্লাসটি নিয়মিতই রেকর্ড করা হবে। আমরা 10 দিন যে ক্লাস করবো সেটি লাইভ ক্লাস তো হচ্ছেই, লাইভ ক্লাসটা সবচেয়ে বেশি ফলপ্রসূ। তো যে কারণে এই কোর্সটি আমি কোনোদিন রেকর্ড ক্লাস করিনি। দেশের অনেক প্রতিষ্ঠান আমাকে বলেছে আপনার এই কোর্সটা আপনাকে রেকর্ড করে দেন, আমরা একটা বড় অর্থ আপনাকে দিচ্ছি। তা আমি তাদেরকে যুক্তি দিয়ে বুঝিয়েছি এই ক্লাসটি রেকর্ডে খুব বেশি ফলপ্রসূ না। এই ক্লাসটা লাইভ করতে হবে, জীবন্ত করতে হবে, তাহলেই ক্লাসটি শতভাগ ফলপ্রসূ হয়। তো যে কারণে ভিডিওটা দিয়ে দেবো একটা বিকল্প উপায়, কিন্তু আপনাদের সকলের উদ্দেশ্য থাকতে হবে যে লাইভ ক্লাস করবো। লাইভ ক্লাসটা শতভাগ মনোযোগী হওয়া যায়, এরপরে আমরা চেষ্টা করব একান্তই এর মধ্যে 1 দিন 2 দিন আধা ঘন্টা পরে গেলেন বা 2 দিন করতে পারলেন না, সেটা আপনি দেখে নিলেন, সেটা হতে পারে। বা রেকর্ড ক্লাসটা দেখে নেওয়ার জন্য আপনার মনোযোগ একটু বাড়তি প্রয়োজন, সেটা যদি আপনি সম্ভব মনে করেন তাহলে আমরা লাইভ ক্লাসটাই রেকর্ড করব নিয়মিত। সেই ভিডিওগুলো একটি ক্লোজ ফেসবুক গ্রুপে, কেবলমাত্র যে 100 জন ভর্তি হবেন তাদের নিয়ে একটি ক্লোজ ফেসবুক ইতিমধ্যে খোলা হয়েছে, সেই গ্রুপে পোস্ট করা হবে। তো বাচিক শিল্পের আদ্যপান্ত সংবাদ উপস্থাপনা, অনুষ্ঠান উপস্থাপনা, রেডিও জকি, বক্তা, বিতর্ক যা বলে এটা নিয়ে একেবারে বিস্তারিত এখানে শেখার সুযোগ রয়েছে। মুখমণ্ডল চিন্তায় যে জড়তা রয়েছে সেগুলোও এই কোর্সের মধ্য দিয়ে আশা করি আপনাদের ঠিক হয়ে যাবে, যদি আপনার মনোযোগ শতভাগ এখানে থাকে। এরপর আমাদের একটি বাচ্চাদের ব্যাচ রয়েছে অনলাইনে, সেটি সেপ্টেম্বরের মাঝামাঝি বা সেপ্টেম্বরের 3য় সপ্তাহে শুরু হচ্ছে। এই ব্যাচে মাত্র 25 জন নেওয়া হয়, এখানেও 10-12 জন ইতিমধ্যে নিবন্ধিত। এখানে 5 থেকে 12 বছরের বাচ্চারা ভর্তি হতে পারবে, 12 বছরের উপরে না, 5 বছরের নিচে না। এখানে একই সাথে 4টা বিষয়, আবৃত্তি, অভিনয়, গল্প বলা, উপস্থাপনা বিষয়ে গেমস ওয়েতে খেলার মতো করে এখানে শেখানো হয়। এবং 25 জন বাচ্চা এত বেশি মনোযোগী হয়ে ওঠে ক্লাসে, সপ্তাহে 1 দিন ওদের ক্লাস হয় 3 মাস ব্যাপী, যে বাকি 6 দিন বাচ্চারা বাবা মাকে বলতে থাকে আব্বু আম্মু কবে ক্লাস হবে আবার, এত বেশি মনোযোগী ক্লাস হয়। তো এইখানে 25-এর বেশি আমরা নিতে পারি না, কারণ 25টা বাচ্চাকে আলাদা করে আমাকে নিয়ন্ত্রণ করার জন্য বেগ পোহাতে হয়, যেই কারণে 25-এর বেশি নেওয়া সম্ভব না। আর বড়দের ব্যাচটা আমি 100 জন নিয়ন্ত্রণ করতে পারি, এবং সেখানে একটা হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা চলমান থাকে। এবং তাদেরকে বিভিন্ন ভিডিও আমি জমা নেই গ্রুপে, সেই ভিডিওগুলো ক্লাসের বাইরে আমি দেখে দেখে নোট করে সংশোধন করি। যে কারণে বড়দের ব্যাচটা 100 জন নিয়ে জমজমাট একটি ব্যাচ করা সম্ভব। এবং সেখানে প্রতিযোগিতা হয় 100 নম্বরের একটি মার্কিং প্রক্রিয়ার মধ্য দিয়ে। সেখানে যারা মেধা তালিকায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয় তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। আর বাচ্চাদের ব্যাচটা তা না, বাচ্চাদের ব্যাচে অ্যাওয়ার্ড দেয় না, সকলকে সমান মূল্যায়ন করে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করি। আর বাচ্চাদের এই ব্যাচটার ক্লাস প্রতি শুক্রবার বিকেল 3:30 থেকে 4:45 জুম অ্যাপে যেভাবে আজকে ক্লাস করছেন এইভাবেই ক্লাস হবে। বাচ্চাদের ব্যাচের ভর্তি ফি হচ্ছে মাত্র 2,000 টাকা, পুরো 3 মাসে এটাই খরচ, এর বাইরে আর খরচ নাই। আপনি যদি আপনার ঘরের 5 থেকে 12 বছরের বাচ্চা যাদেরকে আবৃত্তি, অভিনয়, উপস্থাপনা, গল্প বলা শেখাতে চান এবং তার মধ্যে লাজুকতা রয়েছে, ইন্ট্রোভার্ট প্রভাব রয়েছে, সেগুলো যদি কাটাতে চান এই কোর্সটা দারুণ কাজে দেবে। শুধুই আবৃত্তি অভিনয় নয়, সে মানুষটা, বাচ্চাটা একেবারে উন্মুক্ত হয়ে কথা বলবে, সেই জায়গায় এটি দারুণ কাজ করবে। তাহলে এই হচ্ছে দুটি কোর্সের বিষয়।
যারা ব্যাংকে বিদেশ থেকে টাকা পাঠাতে চান, বিশেষ করে পশ্চিমবঙ্গের অনেকেই আমাদের আজকে ক্লাসে আছেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলা ভাষাভাষীরা রয়েছেন, যারা ব্যাংকে এই বিদেশ থেকে টাকা পাঠাতে চান তাদের জন্য এই উপায়ে টাকা পাঠাতে হবে। এটা আমরা একটু স্ক্রিনশট রেখে দেবো। যারা বিদেশে রয়েছে, দেশের বাইরে থেকে যারা পেমেন্ট মেথডটি কমপ্লিট করতে চান তাদের জন্য এই ঠিকানাগুলো আমাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে সেটার একটা স্ক্রিনশট, অ্যানালগি জমা দিলে সেই কাগজটা, আর ডিজিটালি জমা দিলে সেটার স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপে দিলেই বাকি প্রক্রিয়া আমাদের অফিস থেকে সেরে দেয়। তো এই হচ্ছে আমার কথা। আমরা এখন আপনাদের কথা শুনবো। ইতিমধ্যে অনেকে বিকাশ করছেন, আমাকে বলছে, কিন্তু এটা একটু স্ক্রিনশট নিয়ে নেন, নিয়ে আপনারা এই অফারটা আজকের জন্য, যেহেতু কিন্তু ইতিমধ্যে আজকে রাত 9টা বাজে, আমরা আসন খালি থাকা সাপেক্ষে এই অফারটা চলমান রাখবো আগামীকাল 7 সেপ্টেম্বর দুপুর 2টা পর্যন্ত। আগামীকাল 7 সেপ্টেম্বর আসন খালি থাকা সাপেক্ষে আমরা এই অফারটি চলমান রাখবো দুপুর 2টা পর্যন্ত। অনেকে প্রশ্ন করতে পারেন অফলাইন ব্যাচের কি খবর। আমরা অফলাইন ব্যাচের সার্কুলারটা আপাতত দেইনি। অফলাইন ব্যাচের সার্কুলার এই মাসের শেষ অবধি হবে। তো আহ, আমাদের এই কোর্সটি যে 10 দিনের বুট ক্যাম্প, যদি আপনি শতভাগ মনোযোগের সাথে করেন, এটা অফলাইনের চেয়ে কোনোভাবে কোনো কম নয়, ঘাটতি নেই। তো দীর্ঘ সময়, 2 ঘন্টারও বেশি সময় আপনারা আমার মতো একজন অধম মূর্খকে বসে শুনছেন। এত সময় আপনাদের ধৈর্য, আমি মুগ্ধ হচ্ছি। আমার তো অভ্যাস আছে ক্লাস নিতে নিতে, কিন্তু আপনারা এত ক্যামেরা অন করে এত সময় বসে আমার মতো একজন মূর্খকে শুনেছেন, এই জন্য আপনাদের চিত্তের প্রতি আমার শ্রদ্ধা, আমার ভক্তি, আমার ভালোবাসা। আর আজকের ক্লাসে যদি আপনাদের ন্যূনতম উপকার হয়ে থাকে কারণ, তাহলে আমার এই আয়োজন সার্থক, সফল। আর আপনাদের কারো যদি সময় নষ্ট করে থাকি, বিরক্ত করে থাকি, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। আমাকে ক্ষমা করবেন, সেটি আমার অজ্ঞতা, আমার না জানা, আমার জ্ঞানহীনতা। আর আমার যতটুকু সীমানার মধ্যে ছিল বলার, বোঝানোর, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। এখান থেকে যদি আপনাদের কোনো উপকারে আসে, কল্যাণ আসে, তাহলে সেটি আমার অনেক বড় প্রাপ্তি আমি মনে করি। তো আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে একটু নেব, তারপরে পরিচয় পর্বটা আমরা শুনবো। রবিনের কাছে যদি কোনো প্রশ্ন জড়ো হয়ে থাকে ইনবক্সে বলতে পারো। আচ্ছা, আর একটা ঘোষণা দিয়ে আপনাদের প্রশ্নে যাব আমি। আমাদের বৈঠক পাবলিকেশনের 2টি বই রয়েছে। একটি হচ্ছে বাচিক শিল্পের সহজ মান। আমরা যে 10টা বিষয় নিয়ে কথা বলছি, সেই 10টা বিষয়ে বিস্তারিত গবেষণা, এটি আমাদের দীর্ঘদিনের একটি গবেষণা। এটি রকমারিতে পাবেন, এটি বাতিঘরে পাবেন, এটি পাঠক সমাবেশে পাবেন, এটি সরাসরি আমাদের বৈঠক কার্যালয়ে এসে নিতে পারবেন, নীলক্ষেত, ঢাকা। আমাদের অফিসে এসে নিতে পারবেন, বা আমাদের অফিসে অর্ডার দিয়ে আপনি কুরিয়ারেও নিতে পারবেন। আর একটা বই হচ্ছে সম্ভার, যারা কবিতা পড়তে চান, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ 100টি কবিতা, বিভিন্ন কবির 100টি কবিতা একটা মোড়কে করে আমার একটা সংকলন। এই দুটো বই আমাদের বৈঠক পাবলিকেশনস থেকে রয়েছে। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের পরে আপনাদের এই বই দুটোর ছবি, কেনার প্রক্রিয়া, কোথায় কি পাবেন দিয়ে দিতে বলবো, সেখানে দিয়ে দেবে। আপনারা চাইলে এগুলো সংগ্রহ করে নিতে পারবেন, যেগুলো আপনাদের কোর্স করার সাথেও সম্পৃক্ত না। কোর্স করলে এই বই দুটো তো অবশ্যই সহায়ক, কোর্স না করলেও আপনার টেবিলের সেরা সংগ্রহের মধ্যে আমার দুইটা বই হতেই পারে বলে আমি বিশ্বাস করি। আপনার টেবিল, আপনার বুক শেলফ সমৃদ্ধ হবে বলেই আমার ধারণা। তো আপনাদের সকলের মঙ্গল কামনা করব। ছোট্ট একটা কবিতা পড়ি আমি, তারপরে আপনাদের প্রশ্নে যাব। প্রশ্ন প্রশ্নোত্তর পর্বে আর কি। যাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চ্যাট বক্সেও লিখতে পারেন, তাহলে রবিন নোট করে আমাকে বলবে, আমি প্রশ্নগুলোর উত্তর দিব। তুমি যদি একটি বার আমাকে বলতে, কেমন আছো, আমার বধির কান বোবা কণ্ঠে বেজে উঠতো অর্কেস্ট্রা, আমি পরম স্বস্তিতে ঘুমিয়ে পড়তাম। তুমি যদি একটি বার আমাকে বলতে, এই দেখো তো কেমন মানিয়েছে এই ছাই রঙা শাড়ি, আমার জন্মান্ধ চোখ খুঁজে পেত ত্রিকালের ভাষা, ফুল পাখি লোকালয় প্রকাশ্যে আমাকে চুমু দিয়ে যেত। স্বপ্নের চেয়ে অনেক বেশি কাঙ্ক্ষিত তুমি। আর তুমি যদি হাত ধরে একটু পাশাপাশি হাঁটতে, আমার মুখে বাতাস ছড়িয়ে দিত তোমার মেঘ কালো চুল, আমি আর ভুলেও তাকাতাম না কুমারী বধূ বালিকার দিকে, সব অনিয়ম ছেড়ে একদম সুবোধ হয়ে যেতাম। আর তুমি যদি একটিবার, শুধু একটিবার বলতে আমাকে, ভালোবাসি, আমি আরো কটা দিন পৃথিবীতে বেঁচে থাকতাম।